The devil's thief, the demon of the Clover Kingdom. I'm gonna give results like that. Oh yeah! I'll do whatever it takes to become the Wizard King and prove you wrong. হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। তো আজকে থেকে আমরা নতুন একটা অ্যানিমি সিরিজ শুরু করতে চলেছি। আসলে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই এই অ্যানিমিটা এক্সপ্লেন করতে বলেছো আর পুরো কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো ব্ল্যাক কভারে। তাই আমি তো তোমাদের রিকোয়েস্ট ফেলে দিতে পারি না, তাই বাধ্য হয়ে এই অ্যানিমিটা নিয়ে আনলাম। তো এরপর তোমাদের বলার পরই আমি অ্যানিমিটা দেখলাম, আর ভাই সিরিয়াসলি সেই লেগেছে আমার এটা। আর হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই অ্যানিমিটা আমাকে দেখতে বলেছিল। যাই হোক, তো আজকে থেকে আমরা ব্ল্যাক কভার অ্যানিমিটা শুরু করব। হয়তো বেশিরভাগ জনই এই অ্যানিমিটার ব্যাপারে জানে বা শুনেছো, কিন্তু যারা জানো না তাদের বলে দিই ব্ল্যাক কভার অ্যানিমিটা আসলে কি। এই ব্ল্যাক কভারের দুনিয়া হলো একটি জাদুর দুনিয়া, আর এখানে জাদুই সব কিছু, এবং এখানে লোকেদের তাদের ম্যাজিকের ওপর যাচাই করা হয়। মানে তোমার জাদু যদি শক্তিশালী হয় তাহলে তুমি হয়ে যাবে এখানকার হিরো, আর তোমার জাদু যদি শক্তিশালী না হয় তাহলে তুমি হয়ে যাবে জিরো। আর এদের যে ক্লভার কিংডম আছে সেটা 3টে রিলামে ভাগ হয়েছে। প্রথম হলো রয়্যাল রিলাম, দ্বিতীয় হলো কমন রিলাম, আর তৃতীয় হলো ফরসাকেন রিলাম। রয়্যাল রিলাম নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা রয়্যাল ফ্যামিলি বা নোবেল ফ্যামিলির জন্য, যারা সব থেকে বেশি শক্তিশালী হয়। এরপর যদি কমন রিলামের কথা বলি, সেখানে নর্মাল সাধারণ মানুষেরা থাকে যাদের কাছে অতটাও শক্তিশালী ম্যাজিক নেই, কিন্তু মোটামুটি ম্যাজিক থাকে। কিন্তু তৃতীয়ত রিলাম মানে ফরসাকেন রিলামে সবচেয়ে গরিবরাই থাকে, অনাথরা থাকে, যাদের ম্যাজিক একদমই বেসিক হয়, মানে জীবন চালানোর মতো যথেষ্ট হয়। আর এখানকার যে হিরো মানে মেন ক্যারেক্টার, সে তো কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই জন্মেছে। যাই হোক, এরপর আমরা সব কিছু জানবো আস্তে আস্তে সিরিজটিতে, এবং মারাত্মক একটা সিরিজ। আর তোমাদের বলার পরেই কিন্তু আমরা এই সিরিজটা এক্সপ্লেন করছি, তাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা এইটা কন্টিনিউ করতে পারবো না। তাই প্লিজ সাপোর্ট করো এই অ্যানিমিটিতে, আর ভালো লাগলে বলবে যে পরের এপিসোডগুলো আমরা চাই, কমেন্ট করে অবশ্যই জানাও। তাই বন্ধুরা প্লিজ সাপোর্ট করো। যাই হোক, তাহলে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত অ্যানিমি সিরিজটিকে ব্ল্যাক কভার দিয়ে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ANIME777 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। এই সিরিজের প্রথম পর্বের শুরুতেই আমাদের হেজ নামের একটি গ্রামের চার্চকে দেখানো হয়, যেখানকার ফাদার দুটো বাচ্চাকে চার্চের ভেতরে নিয়ে যায়, আর কেউ সেই বাচ্চা দুটোকে চার্চের বাইরে ছেড়ে দিয়েছিল। তখন সেই ফাদারটা বলে, ভালো হলো যে বাচ্চাগুলো শান্ত হয়ে গেছে। এই দুজন কি যমজ? কিন্তু এদের দেখে তো মনে হচ্ছে না। একজনকে তো কত শান্ত মনে হচ্ছে, আর আরেকজনকে কত দুষ্টু বলে মনে হচ্ছে। তো এই শান্ত বাচ্চাটার নাম ইয়োনো, আর এই দুষ্টু বাচ্চাটার নাম আস্তা। আর তখন আমাদের 15 বছর পরের সিন দেখানো হয়, যেখানে কিছু কৃষক তাদের জাদুর সাহায্যে চাষ করতে থাকে, আর অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার আস্তাকে দেখানো হয়। আর সে চার্চের বাইরে সিস্টার লিলিকে বলে যে একদিন আমি বিজার্ড কিং হব, আর তোমাকে অনেক খুশিতে রাখবো, তাই দয়া করে আমার সাথে বিয়ে করে নাও। কিন্তু সিস্টার লিলি তাকে বারণ করে দেয়, আর আমরা দেখতে পাই যে আস্থা এটা মানতেই পারছে না, এবং তার জন্য সিস্টার লিলি তার ম্যাজিক দিয়ে আস্তাকে একটা পাঞ্চ মারে, আর তারপর আস্তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। কিন্তু আস্থা তবুও হার মানে না, আর তখন সেখানে ইয়োনো তার ম্যাজিক দিয়ে আস্তাকে থামিয়ে দেয়। আস্থা ইয়োনোকে বলে, তুমি আমাদের মাঝখানে কেন আসছো? তো ইয়োনো বলে, কেননা তোমার ব্যবহার অনেক বাজে, আর
যদি তুমি এমনটাই থাকো তাহলে কোনো মেয়েই তোমাকে পছন্দ করবে না। তখন আস্থা রেগে গিয়ে বলে, আমরা একসাথে বড় হয়েছি আর তুমি এখন আমাকে এটা বলছো? তো ইয়োনো বলে, আস্থা, সিস্টার লিলি ঈশ্বরের সেবা করে, সেই জন্য সে কারোর সাথে বিয়ে করতে পারবে না। আর তখন আস্থা ইয়োনোর সাথে লড়াই করার জন্য বলে, তখন ইয়োনো মানা করে দেয়। আর তখন ন্যাশ বলে, ছেড়ে দাও আস্থা, তুমি ইয়োনো ওকে কখনোই হারাতে পারবে না। এবং এটা শোনার পর আস্থা কিছু একটা করার চেষ্টা করে। আর তখন ন্যাশ বলে, তোমার কাছে তো কোনো জাদুই নেই, আমার বিশ্বাসও হয় না যে তোমার মতো বয়সের ছেলে জাদু করতে পারে না। তখন আস্থা বলে, আমি তোমার থেকে বড় হই আর আমাকে সম্মান দিয়ে কথা বলো। তো ন্যাশ বলে, একদমই না, এই দুনিয়াতে জাদুই সব কিছু, যার কাছে যত বেশি জাদু আছে সে তত বেশি ইম্পর্টেন্ট এই দুনিয়াতে, আর তুমি তো কোনো জাদু ব্যবহারই করতে পারো না। তখন আস্থা বলে, এখন মনে হচ্ছে তোমাকে আমার স্পেশাল মুভ দেখাতে হবে। এই বলে সে এক্সারসাইজ করা শুরু করে দেয়। আর অন্যদিকে ইয়োনো তার জাদু দিয়ে জামা কাপড় শুকাতে থাকে, যেটা দেখে সব বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর সেই সময় ফাদার ওটসি সেখানে চলে আসে আর বলে, ইয়োনোই হলো এই চার্চের একমাত্র আশা। আর এরপর সিস্টার লিলি আস্তাকে বলে, খুব তাড়াতাড়ি অ্যাওয়ার্ডিং সেরিমনি হতে চলেছে, আর যখন তুমি গ্রিমোরি পেয়ে যাবে তখন তুমিও ম্যাজিক করতে পারবে। যেটা শুনে আস্থা অনেক খুশি হয়ে যায় আর বলে, যখন আমি গ্রিমোরি পেয়ে যাব তখন আমি ম্যাজিক নাইটে জয়েন করব আর তারপর বিজার্ড কিং হয়ে যাব। আমি ঠিক বলছি না ইয়োনো? কিন্তু ইয়োনো তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আমি তোমাদের বিজার্ড কিং এর ব্যাপারে একটু বলে দিই। বিজার্ড কিং হলো জাদুর দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী যে ম্যাজিক ইউজ করতে পারে, আর সেই এই পুরো ক্লোভার কিংডমকে চালায়। আর যে সবচেয়ে শক্তিশালী হয়ে যায় তখনই সে বিজার্ড কিং হতে পারে। আর আজ তার এটাই স্বপ্ন। যাই হোক, এরপর আমাদের ইয়োনোকে দেখায়, যেখানে সিস্টার লিলি আসে আর আস্থার সাথে তাকে ভালোভাবে ব্যবহার করতে বলে। আর ভাবতে থাকি যে ইয়োনো সবসময় কাঁদতে থাকতো, কিন্তু জবে থেকে আহত অবস্থায় আস্থার সাথে বাড়ি এসেছিল সেই দিন থেকে সে একেবারে পাল্টে গেছিল। আর তারপর থেকে ইয়োনোকে কখনো আমি কাঁদতে দেখিনি, এবং সেই দিনের পর থেকেই দুজনেই বদলে গেছিল। এরপর আমাদের আস্থাকে দেখানো হয় আর সে এক্সারসাইজ করতে থাকে এবং বলে, আমি বিজার্ড কিং হয়েই ছাড়বো আর আমাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু তার আগে আমাকে নিজেকে ট্রেন করতে হবে। এরপর সে আবার এক্সারসাইজ করতে থাকে। এরপর আমাদের বলা হয় যে মার্চে যখন ড্যান্ডিলিয়ান ফুল হাওয়ায় উঠতে থাকে তখন বছরে একবার ক্লোভার কিংডমে সব জায়গা থেকে 15 বছর বয়সের ছেলে মেয়েদের ডাকা হয়, যাতে তারা নিজেদের গ্রিমোরি পায়, যার সাহায্যে তারা নিজেদের ম্যাজিক্যাল পাওয়ারকে আরো বাড়াতে পারে। গ্রিমোরি হলো একটা টাইপের জাদুর বই, কিন্তু এই বই নিজে তার মালিকদের বাছাই করে নেয়। যাই হোক, এরপর আমাদের আস্থাকে দেখায় আর সেও এই গ্রিমোরি টাওয়ারে এসেছে। সে ভাবতে থাকে, একবার শুধু আমি এই গ্রিমোরিটা পেয়ে যাই তাহলেই আমিও ম্যাজিক করতে পারবো এবং ইয়োনোর থেকে এগিয়ে যাব। আর তখন সেখানে থাকা কিছু ছেলে আস্থা আর ইয়োনোকে দেখে মজা করতে থাকে আর বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই সব ছেলেরাও 6 মাসের মধ্যে ম্যাজিক নাইটের পরীক্ষা দেবে। আর শুধুমাত্র নোবেল ফ্যামিলি আর রয়্যাল ফ্যামিলিতেই এই শক্তি আছে যে তারা এই শুধু পরীক্ষাটা পাশ করতে পারে, আর এদের মধ্যে তো একজন তো ম্যাজিকও করতে পারে না, আর এ পুরো দেশে হয়তো একজনই আছে যে ম্যাজিক করতে পারে না। আর তখন সেখানে গ্রিমোরি টাওয়ারের মালিক চলে আসে আর সে সবাইকে এখানে আসার জন্য স্বাগত জানায় আর বলে, আমাদের এরিয়া থেকে কখনো কেউ বিজার্ড কিং হয়নি, আর ম্যাজিক নাইটের থেকেও কেউ বেশি উঁচু পদে যেতে পারেনি। আর এইবার আমি আশা করছি যে তোমাদের মধ্যে কেউ একদিন বিজার্ড কিং হবে, আর এখন তোমাদের গ্রিমোরি নেওয়ার সময় চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই যে সবাই নিজেদের গ্রিমোরি পেয়ে যায়। আর তখন আস্থা বলে, আমার গ্রিমোরি কেন আসছে না, সে কি লেট হয়ে গেছে? আর তখন সেই টাওয়ারের মাস্টার বলে, তুমি পরের বছর চেষ্টা করবে। যেটা শুনে সেখানে দেখা সব লোকেরা আস্থাকে নিয়ে মজা করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে ইয়োনোর গ্রিমোরি হঠাৎ করে চমকাতে থাকে, আর সেই সময় সব লোকেরা দেখে আর বলে, এটা তো 4 লিফ ক্লোভারের গ্রিমোরি। তখন ফাদার বলে, এটা তো সেই গ্রিমোরি যেটা প্রথম বিজার্ড কিং পেয়েছিল। তো সিস্টার লিলি বলে, এর ভেতরে অনেক বেশি শক্তি আর গুড লাক আছে। তখন ইয়োনো বলে, সবাই শুনে নাও, এর পরের বিজার্ড কিং আমি হব। আর তখন সব লোক তাকে উৎসাহ দিতে থাকে।
এবং আস্থা রেগে গিয়ে বলে, তুমি শুধু অপেক্ষা করতে থাকো ইউনো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছাকাছি চলে যাব, আমি হলাম তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। তখন ইউনো বলে, এটা কখনোই হতে পারে না, আর এটা বলে ইউনো সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আস্থাকে দেখায়, সে বলতে থাকে, আমি ভেবেছিলাম যে আমি যদি গ্রিমরি পেয়ে যেতাম তাহলে আমি ম্যাজিক করতে পারতাম, কিন্তু এখন তো আমি কোনো গ্রিমরিই পাইনি, কিন্তু আমি এত তাড়াতাড়ি হার মানবো না। আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমার 100 বছরই লাগুক না কেন, আর আমি ততক্ষণ না হার মানবো না যতক্ষণ না আমি গ্রিমরি পাই, আর আমি বিজার্ড কিং হয়ে এটা প্রমাণ করে দেবো যে এই দুনিয়াতে যে কেউ কিং হতে পারে, যে গরিবই হোক না কেন বা কোনো অনাথি হোক, আর তুমি আমার অপেক্ষা করবে ইউনো। এরপর সিন চেঞ্জ চলে আমাদের ইউনোকে দেখায়, যেখানে দুজন ছেলেই ইউনোকে হিংসা করে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইউনো তার গ্রিমরিকে ব্যবহার না করেই তার অ্যাটাককে সরিয়ে দেয়, এবং তখনই দেওয়াল থেকে চেন বেরোতে থাকে আর তাদেরকে দেওয়ালের সাথে আটকে দেয়, এবং সেখানে একটা লোক আসে আর বলে, আমি তোমাকে এইভাবে খোলা ছাড়তে পারবো না, আর হ্যাঁ, এটাকে খোলার চেষ্টা করবে না, কেননা আমার ম্যাজিক অন্যদের ম্যাজিকের মুভমেন্টকে থামিয়ে দেয়। তখন ইউনো জিজ্ঞাসা করে যে তুমি আবার কে? তখন সেই লোক, যার নাম র্যাপচি, সে বলে, আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, কিন্তু তারা আমাকে বাইরে বের করে দিয়েছে, তাই এখন আমি শুধু একটা চোর, তো তাই আমি তোমার গ্রিমরি নিচ্ছি। তখন ইউনো বলে, তোমার নাম র্যাপচি বললে তাই তো, তো তুমি এটা অন্তত জানো যে কারো গ্রিমরি চুরি করলে কোনো কাজে আসে না? তখন র্যাপচি বলে, আমি জানি যে গ্রিমরি শুধুমাত্র সেই ব্যবহার করতে পারবে যাকে গ্রিমরি নিজে বাছাই করেছে, কিন্তু ব্ল্যাক মার্কেটে এই গ্রিমরির অনেক দাম আছে। তোমার আজকে দিনটাই খারাপ যে আমি এখানে আছি, তোমার স্বপ্ন শুরু হওয়ার আগেই ভেঙে গেছে। আর তখন আমরা দেখতে পাই যে আস্থাও সেখানে চলে আসে আর দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর বলে, আরে এখানে হচ্ছেটা কি, আর তুমি ইউমোর গ্রিমরি কেন ধরে রেখেছো? তুমি একজন চোর। তো তখন র্যাপচি বলে, তুমি সেই না যে গ্রিমরি পাইনি? তো আস্থা বলে, হ্যাঁ আমি পাইনি, কিন্তু ওই গ্রিমরি তাদের মাস্টারের কাছে থাকা উচিত, তাই ওটা তুমি ইউমোকে ফিরিয়ে দাও। তো র্যাপচি বলে, তোমার এত সাহস যে তুমি আমাকে আটকাবে? এই বলে সে তার ম্যাজিক ইউজ করে। তখন ইউনো তাকে পালানোর জন্য বলে, কিন্তু আস্থা র্যাপচির দিকে যেতে থাকে, আর যখনই সে ঘুষি মারতে যায় তখনই র্যাপচি তার চেইনে আস্থাকে আটকে দেয়, আর তারপর সে চেইন আস্থার ওপর খতরনাক অ্যাটাক করে দেয়। তখন আস্থা ভাবতে থাকে, সব যারা যারা জাদু করতে পারে না তারা হয়তো এই সব কিছু করতে পারে, আমি বিশ্বাসই করতে পারছি না যে এত ট্রেনিং করার পরেও আমি একে হারাতে পারবো না। তখন র্যাপচি আস্থার উপর হাসতে থাকে আর আস্থাকে বলে, এটা কখনো শেষ হয়নি, আমি একদিন বিজার্ড কিং হয়েই ছাড়বো। তখন র্যাপচি বলে, এই দুনিয়াতে ম্যাজিকই সব কিছু, আর তোমার কাছে তো ম্যাজিকই নেই। তো আস্থা ভাবতে থাকে, যদি এটা সত্যি হয় তাহলে আমি যত খুশি চেষ্টা করি না কেন আমি কখনো ম্যাজিক ইউজ করতে পারবো না। তখন র্যাপচি বলে, বিজার্ড কিং হওয়া তো দূরের কথা, তুমি কোনো কাজও পাবে না, আর তোমার বন্ধু তো তোমার অবস্থা থেকে হাসতে থাকবে। এই দুনিয়াতে তোমার মতো কাউকে দরকার নেই, তুমি শুধু একজন লুজার। আস্থা ভাবতে থাকে যে এই যা বলছে ঠিক বলছে, আমি যত খুশি চেষ্টা করি না কেন, কিন্তু এই দুনিয়া কিছু জিনিস আছে যেগুলো আমি করতে পারবো না, তাই আমাকে হার মেনে নেওয়া উচিত। আর তখন ইউনো বলে, তুমি কাকে লুজার বলছো? আস্থা, এটা সত্যি যে তুমি বিজার্ড কিং হতে পারবে না, কেন বিজার্ড কিং আমি হব, কিন্তু তুমি আস্থার ব্যাপারে ভুল ভাবছো। র্যাপচি, আস্থা লুজার নয়, আমার প্রতিদ্বন্দ্বী। আর এটা শোনার পর আস্থা আবার মনে জোর পায় আর তাকে সেখান থেকে সরে যেতে বলে, আর সেই সময় র্যাপচি আস্থাকে দেখে ভয় পেতে থাকে। তখন আস্থা বলে, তুমি দাঁড়াও ইউনো, আমি একে এক্ষুনি মজা দেখাচ্ছি। আর তখন আমরা দেখতে পাই যে আস্থার কাছে 5 লিফ ক্লোভারের গ্রিমরি চলে আসে। তখন ইউনো বলে, আমি জানতাম আস্থা যে তুমি একটা গ্রিমরি পাবে নিশ্চয়ই। এরপর আমরা দেখতে পাই যে আস্থার গ্রিমরি থেকে একটা তলোয়ার বাইরে বেরিয়ে আসে। এটা দেখে র্যাপচি বলে, কিন্তু তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না, তাহলে তুমি এটা গ্রিমরিটা কিভাবে পেলে? এরপর আমাদের বলা হয় যে ক্লোভারে 3টে লিপসে থাকে, একটা ভালোবাসা, আশা, বিশ্বাসকে বোঝায়, আর 4 নম্বর লিপস হলো গুড লাক, আর সবার শেষে 5th লিপস ক্লোভার, যার ভেতরে ডেভিল থাকে। আর আস্থা এই 5th লিপস ক্লোভারই গ্রিমরি পেয়েছে, আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এরপর 2 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের 10 বছর আগের সিন দেখানো হয়, যেখানে আস্থা আর ইউনো দৌড়াতে থাকে এবং ইউনো দৌড়াতে দৌড়াতে পড়ে যায় এবং সে কাঁদতে থাকে। তখন আস্থা তাকে উঠিয়ে বলে, কেঁদো না, আমি তোমার সাথে সবসময় থাকবো। এরপর তারা পাহাড়ের দিকে দৌড়াতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে সবাই মিলে একসাথে খাবার খেতে থাকে। তো আস্থা বলে, আমি যখনই বড় হয়ে যাব তখন তুমি আমার সাথে বিয়ে করে নেবে আর আমার জন্য এইরকমভাবে খাবার বানাবে। তখন সিস্টার লিলি বলে, আসলে এই খাবার ফাদার বানিয়েছে, তাহলে তুমি কি তার সাথে বিয়ে করবে?
আর এটা শোনার পর আস্থা অনেক রেগে যায়। তো ইয়োনো তাকে বলে এটা হতে পারে না, সিস্টার লিলি কারোর সাথে বিয়ে করতে পারবে না। তখন আস্থা বলে আমি তবুও হার মানবো না। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে সিস্টার লিলি তাদের দুজনকে প্রথম বিজার্ড কিংয়ের গল্প শোনাতে থাকে, যেখানে লেখা ছিল যে কিভাবে প্রথম বিজার্ড কিং একটা ডিমনকে হারিয়েছিল আর সব জায়গায় শান্তি বজায় রেখেছিল। এরপর আস্থা সিস্টার লিলির কাছ থেকে বিজার্ড কিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সিস্টার লিলি তাকে বলে যে বিজার্ড কিং হলো একটা টাইটেল যেটা বংশগতভাবে হয়ে আসছে, আর বিজার্ড কিং এর জন্যই ক্লোভার কিংডমে এত শান্তি আছে, আর সে কিং এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর আস্থা বলে তাহলে ঠিক আছে, এর পরের বিজার্ড কিং আমিই হব। যেটা শুনে সিস্টার লিলি আর ইয়োনো দুজনেই অবাক হয়ে যায়। তো সিস্টার লিলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিজার্ড কিং কেন হতে চাও? তো আস্থা বলে যেহেতু বিজার্ড কিং ডেমনকে হারিয়েছিল, তো এর মানে সে অনেক বেশি শক্তিশালী আর কুল হবে, তাই আমি তার মতোই হতে চাই। একবার যদি বিজার্ড কিং হয়ে যায় তাহলে আমি তোমাদের জীবনকে আরও সহজ করে দেবো, আর তারপর আমি এই বেকার চার্জটাকেও ঠিক করে দেবো। যখন আমি বিজার্ড কিং হয়ে যাব তখন তুমি আমার সাথে বিয়ে করে নেবে। তো তখন সিস্টার লিলি তাকে আবার বারণ করে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে শীতকাল চলে এসেছে আর আস্থা তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না, কেননা তার কাছে কোনো ম্যাজিকই ছিল না। তখন আস্থা বলে সিস্টার লিলি আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তাহলে তুমি আমাকে পরে বিয়ে করে নেবে। সিস্টার লিলি তাকে আবারও বারণ করে দেয় এবং আস্থা কাঁদে থাকে এবং সেখানে ইউনো বাচ্চাদের সামলাতে থাকে। এরপর সেখানে ফাদার চলে আসে আর ইউনো আর আস্থার মধ্যে যে কোনো একজনকে একটা কাজ করতে বলে এবং আস্থা সেই কাজ করার জন্য বেশি লাফাতে থাকে। তবে ফাদার সেই কাজ ইউনোকেই করতে বলে আর সে বলে এটা অনেক গুরুত্বপূর্ণ চিঠি, তাই আমি এটা আস্থাকে দিতে পারবো না, সেই জন্য এই কাজটাকে তুমি করো। আমাকে পাশের গ্রামের মেয়রের সাথে দেখা করতে হবে, কেননা আমাদের শীতের জন্য খাবার লাগবে। এরপর ইয়োনো সেই চিঠিটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রেখা আস্থাকে বলে তুমি যদি ম্যাজিক ইউজ করতে না পারো তাহলে কাটো, অন্তত কিছু তো কাজে আসো। যেটা শুনে আস্থা আবারও রেগে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে একটা বারের মালিক একটা লোককে বাইরে বার করে দিয়েছে পয়সা না থাকার জন্য, আর তখন ইয়োনো সেখান থেকে যাচ্ছিল আর ইয়োনোর গলায় হার দেখে লোকটা হাসতে থাকে এবং ইয়োনো সেই চিঠিটাকে খুব ভালোভাবে মেয়রের কাছে দিয়ে দেয়। কিন্তু সেই সময় সেই লোকটা ইয়োনোকে থামিয়ে দেয়। অন্যদিকে সিস্টার লিলি ইয়োনোর চিন্তা করতে থাকে আর এইদিকে সেই লোকটা ইয়োনোকে মেরে তার হাতটা নিয়ে নেয় আর ইয়োনো কাঁদতে কাঁদতে তার হাতটা চাইতে থাকে এবং তার ম্যাজিককে ইউজ করতে থাকে। তখন সেই লোকটা বলে তুমি যদি এই জাদুর সাহায্যে আমাকে হারানোর কথা ভাবছো তাহলে তুমি মারা যাবে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে আস্থা এসে সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই লোকটা আস্থাকে ছুঁড়ে ফেলে দেয়। তবে আস্থা তবুও সেই লোকটাকে ছাড়ে না আর সেই লোকটা বারবার তাকে মারতে থাকে, কিন্তু আস্থা তবুও হার মানে না, যেটা দেখে সেই লোকটা বিরক্ত হয়ে সেই হারটাকে সেখানেই ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আস্থা নিচে পড়ে যায় এবং ইউনো আস্থার কাছে ক্ষমা চাইতে থাকে। তো আস্থা বলে তুমি আমার এত চিন্তা করো না, আমি তো তোমাকে প্রথমেই বলেছি যে আমি তোমার কাছে সবসময় থাকবো। এরপর আমাদের প্রেজেন্টে সিন দেখায় যেখানে ইউনো ভাবতে থাকে তুমি সবসময় সেটা করেছো যেটা আমরা ভাবতে পারিনি। আর সেখানে র্যাপচি বলতে থাকে তোমার কাছে তো কোনো ম্যাজিকই ছিল না, তাহলে তোমার কাছে এই গ্রিমোরি কি করে এলো, তুমি আসলে কে? তখন র্যাপচি তার চেইন দিয়ে আস্থার উপর হামলা করে দেয়, কিন্তু আস্থা সেই তলোয়ার দিয়ে ম্যাজিককে কেটে দেয় আর তার উপর তার পুরো শক্তি দিয়ে র্যাপচির ওপর অ্যাটাক করে দেয় আর বলে আমার কাছে কোনো ম্যাজিক না থাকুক কিন্তু তবুও আমি বিজার্ড কিং হয়েই ছাড়বো আর কখনো হার মানবো না, আর কখনো হার না মানাটাই এটাই হলো আমার ম্যাজিক। আর এই বলে সে র্যাপচির ওপর অ্যাটাক করে দেয় আর তাকে দেওয়ালে ছুঁড়ে ফেলে দেয়। আস্থা বলে আমি সবসময় আমার শরীরকে ট্রেন করেছি, এক্সারসাইজ করেছি আর অবশেষে এটা এখন কাজে এসেছে। এরপর আমাদের আবার পাঁচটা সিন দেখায় যেখানে ইউনো আস্থার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তখন আস্থা বলে আরে এটা তো কিছুই না, তুমি অত চিন্তা করো না, আমি বিজার্ড কিং হয়ে তোমাকে আর বাকি সবাইকে বাঁচাবো আর আমি এটা প্রমাণ করে দেবো যে গরিব আর অনাথরাও বিজার্ড কিং হতে পারে, যে কেউ এটা করতে পারে যদি কারোর ইচ্ছা থাকে। তখন ইউনো তার চোখের জল মোছে আর বলে আজকে থেকে আমিও কখনো কাঁদবো না, আর আমিও ভেবে নিয়েছি যে আমিও বিজার্ড কিং হব আর আমিও শক্তিশালী হয়ে তোমাদেরকে বাঁচাবো। এরপর আমাদের প্রেজেন্টে সিন দেখায় যেখানে আস্থা ইউনোকে তার গ্রিমোরি দেখায় আর ইউনো বলে তুমি আমাকে আবার বাঁচিয়েছো, একদিন আমি তোমার এই ঋণকে ফেরত দিয়ে দেবো। আস্থা তোমার কি আমাদের প্রমিসের ব্যাপারে মনে আছে? আর তখন আমাদের সেই প্রমিসটাকে দেখানো হয় যেখানে সেই দুজন একে অপরকে তাদের রাইভেল মনে করে।
তখন আস্থা বলে আমার মনে হয়েছিল যে তুমি সেটা ভুলে গেছো। তখন ইয়োনো বলে তুমি জানো যে তুমি আমাকে আশা দিয়েছিলে যে আমাদের মতো লোকেরাও এই দুনিয়াতে বড় কিছু করতে পারে, আর এটা পুরো করার জন্য তখন তারা দুজন একসাথে বলে আমরা বিজার্ড কিং হওয়ার জন্য পুরো জান লাগিয়ে দেবো। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো 3 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় যে একটা বিশাল বড় ডেমন শহরে হামলা করে দেয়, আর তখন একটা বিজার্ড কিং এসে তাকে হারিয়ে দেয়। আর তখন আমাদের বলা হয় যে যখন একটা ডিমনের জন্য মনুষ্য জাতির ওপর বিপদ এসেছিল তখন একজন একা বিজার্ড এসে সবাইকে বাঁচিয়েছিল এবং সেই জন্য তাকে বিজার্ড কিং নাম দেওয়া হয়েছিল এবং সেই জন্য সে এক লেজেন্ড হয়ে যায়। এরপর আমাদের প্রেজেন্টে ক্লোভার কিংডমের বিজার্ড কিংকে দেখানো হয় আর সে পুরো ক্লোভার কিংডমের শান্তি বজায় রাখে। এরপর আমাদের বলা হয় যে ম্যাজিক নাইটে বিজার্ড কিংয়ের 9টা স্কোয়াড আছে আর তারা সবাই বিজার্ড কিংয়ের আন্ডারে কাজ করে আর এরা সবাই মিলে তাদের দেশকে রক্ষা করে। এরপর আমাদের আস্তাকে দেখানো হয় আর সে তার তলোয়ার দিয়ে ট্রেনিং করতে থাকে আর একটা পাখি আস্তাকে বারবার দেখতে থাকে। তখন আস্তা তার গ্রিমোরি ধরে বলে আমার কাছে ম্যাজিক নেই তো কি হয়েছে, কিন্তু তবুও আমি আমার স্বপ্নকে পূরণ করব। আর এরপর সে আবার তার তলোয়ার দিয়ে ট্রেনিং করা শুরু করে দেয় আর বলে যে আমি জানি যে ইয়োনো তার স্পেশাল ট্রেনিং করছে, তাই আমিও হার মানব না। তখন আমাদের বলা হয় যে আস্থা ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা আজকে থেকে 6 মাস পর ক্লোভার কিংডমের রয়্যাল ক্যাপিটালে হবে। অন্যদিকে ইয়োনো প্র্যাকটিস করতে থাকে আর বলে আমাদের আরও একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমি জানি যে সেও এখন প্র্যাকটিস করছে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের ফাদারকে দেখানো হয় সে গ্রিমোরি টাওয়ারের মাস্টারের সাথে দেখা করতে যায় আর সে তাকে বলে যে ইয়োনো এক্সাম দেবে সেটা মানা যায়, কিন্তু আস্তারও কি এক্সাম দেওয়া কি ঠিক হবে? তখন গ্রিমোরি টাওয়ারের মাস্টার বলে যদি সে করতে চায় তাহলে এতে কোনো ভুল নেই। আমাদের কাছে আরও কিছু বাচ্চা ছিল কিন্তু তারা এক্সাম দিতে ভয় পাচ্ছে। কিন্তু ফাদার আবার সেই প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন গ্রিমোরি মাস্টার বলে আমি বুঝতে পারছি না যে আস্থা যদি রয়্যাল ক্যাপিটালে চলে যায় তাহলে তুমি একা হয়ে যাবে, তাই তো? তো ফাদার বলে আমরা জানি যে আস্থা এমনিতেও ফেল হয়ে যাবে, তাহলে সে সেই এক্সামে অংশগ্রহণই বা কেন করছে? আর বাকি বাচ্চারাও তো তাকে অনেক মিস করবে। তখন সিস্টার লিলি বলে আমিও তাদের অনেক মিস করব, কিন্তু আমাদের তাদেরকে নিজেদের রাস্তায় যেতে দেওয়া উচিত। তখন গ্রিমোরি টাওয়ারের মাস্টার বলে তুমি এইভাবে ভাবতেও পারো যে যদি ইয়োনো জিতেও যায় কিন্তু আস্থা তো হেরে যাবে এবং হেরে বাড়ি চলে আসবে। তখন ফাদার খুশি হয়ে বলে হ্যাঁ ইয়োনো চলে যাবে কিন্তু আস্থা তো আমাদের কাছে আবার থাকবে। এরপর সে আস্থার গ্রিমোরির ব্যাপারে জিজ্ঞাসা করে যে আপনার কি সত্যি মনে হয় যে ওটা গ্রিমোরি, কেননা আস্থার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখন গ্রিমোরি টাওয়ারের মাস্টার বলে আমি এ ব্যাপারে কিছু জানি না। অন্যদিকে আমরা দেখতে পাই যে আস্থা তার ট্রেনিং শেষ করে চার্চের দিকে দৌড়াতে থাকে আর আস্থাকে দেখে ইয়োনোও দৌড়াতে থাকে আর তখন তারা দুজন চার্চের দিকে চলে যায়। তখন আস্থা বলে তাড়াতাড়ি বলো আমাদের দুজনের মধ্যে কে ফার্স্ট হয়েছে? তখন ন্যাশ বলে ইয়োনো তোমার থেকে বেশি ফার্স্ট ছিল। তখন আস্থা বলে তাহলে চলো চার্চের ভেতরে কে প্রথমে যেতে পারে, কিন্তু ইয়োনো আস্থাকে হাওয়ায় ছুঁড়ে ফেলে দেয় আর বলে আমি জিতে গেছি। এরপর আমরা দেখতে পাই যে আস্থা ঘুমিয়ে ঘুমিয়ে বিজার্ড কিংয়ের স্বপ্ন দেখতে থাকে। পরের দিন আস্থা ট্রেনিং করতে থাকে আর ন্যাশ তার সাথে দেখা করতে আসে। তো আস্থা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন ন্যাশ বলে আমি বোর হচ্ছিলাম তাই তোমার ট্রেনিং দেখার জন্য এসেছি। তো এরপর সে জিজ্ঞাসা করে আমি এটা বুঝতে পারছি না যে তুমি যখন কোনো ম্যাজিকই ইউজ করতে পারো না তাহলে ম্যাজিক নাইট এক্সাম কেন দিচ্ছ? তুমি তো সেই ফেলই হয়ে যাবে। তখন আস্থা বলে কিন্তু এটা এখনো তো হয়নি আর আমার কাছে গ্রিমোরিও চলে এসেছে, তাই আমি এখন ম্যাজিক নাইট এক্সামে অংশগ্রহণ করতে পারবো আর একদিন আমি বিজার্ড কিংও হয়ে ছাড়বো। তখন ন্যাশ বলে এটা কখনোই সম্ভব না, আমাদের মতন লোকেদের স্বপ্ন দেখার কোনো স্বাধীনতাই নেই। তো আস্থা তার কানের সামনে এসে চিৎকার করে বলে তুমি এইভাবে হার মানতে পারো না, এই দুনিয়াতে সব কিছুই হতে পারে, তুমি আমাকেই দেখে নাও, আমি আমার স্বপ্ন পূরণ করছি, তুমি যতই গরিব হও না কেন তুমি সব কিছুই করতে পারো। তাই সেই জন্য আমি আমার স্বপ্ন পূরণ করে লোকেদের খুশিতে রাখতে চাই এবং আমি ম্যাজিক নাইটে জয়েন করে আর বিজার্ড কিং হয়ে এটা প্রমাণ করে দেবো। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে রাতের বেলা ফাদার ইয়োনো আর আস্থার চলে যাওয়ার জন্য একটা পার্টি দেয়
আর তখন আস্থা অনেক খুশি হয়ে যায়। তখন ফাদার বলে এটা একা তোমার জন্য নয়, এমনিতেও ইয়োনো একাই শুধু এক্সামে পাস করবে, আর এমনিতেও কেউ ভাবছেও না যে তুমি পাস করতে পারবে, কিন্তু যা কিছুই হয়ে যাক এটা সবসময় তোমাদের ঘর থাকবে। তো আস্থা বলে আমি একদিন বিজার্ড কিং হব আর সিস্টার লিলিকে বিয়ে করার জন্য আবার আসবো। আর তখন সিস্টার লিলি তার ম্যাজিক দিয়ে আস্থার উপর একটা পাঞ্চ মারে এবং সবাইকে খাবার খেতে বলে, এবং পরের দিন তারা সবাই আস্থা আর ইয়োনোকে বিদায় জানাতে থাকে। তো ন্যাশ বলে এত চিন্তা করো না, আস্থা খুব তাড়াতাড়ি ফিরে আসবে আবার। আর আস্থা তুমি যদি কোনোভাবে ম্যাজিক নাইটে ঢুকতে পারো তাহলে আমিও বিশ্বাস করব যে এই দুনিয়াতে স্বপ্ন পূরণ করা হয়, আর আমি যেটা চাইবো সেটাই হবে, আর এটাও হতে পারে যে কোনোদিন আমিও ম্যাজিক নাইটে চলে যাব। এরপর তারা দুজন সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখন সিস্টার লিলি ভাবতে থাকে আমি ভাবতেও পারছি না যে এরা দুজন এত বড় হয়ে গেছে। আর আস্থা প্রথম থেকেই এইরকমই ছিল এবং ইয়োনো আস্থার জন্য শক্তিশালী হয়ে গেছে। এরপর আমাদের বলা হয় যে গরমকালে আস্থা আর ইয়োনো রয়্যাল ক্যাপিটালের দিকে যেতে শুরু করে দেয় যাতে তারা ম্যাজিক নাইট এক্সামে অংশগ্রহণ করতে পারে, এবং রয়্যাল ক্যাপিটাল হেজ ভিলেজ থেকে অনেক দূর। তখন আস্থা বলে কি জানি যে রয়্যাল ক্যাপিটালকে কেমন দেখতে হবে, আর হতে পারে আমরা বিজার্ড কিংয়ের সাথেও দেখা করতে পারবো। তো ইয়োনো বলে তার সাথে দেখা করার জন্য আমাদের ম্যাজিক নাইট এক্সামকে পাস করতে হবে। তখন আস্থা দৌড়াতে দৌড়াতে বলে আমাকে তাড়াতাড়ি গিয়ে বিজার্ড কিং হতে হবে। ইয়োনো বলে তুমি যত তাড়াতাড়ি যাও না কেন এর সাথে কিন্তু বিজার্ড কিং হওয়ার কোনো সম্পর্কই নেই। এরপর আস্থা ভাবতে থাকে যে বিজার্ড কিং হয়ে সে সিস্টার লিলির সাথে ঘুরতে যাবে। আর তখন ইয়োনো বলে তুমি কি ম্যাজিক ছাড়া উঠতে পারবে? তো আস্থা বলে আমি জানি যে আমি গ্রিমোরির সাহায্যে সব কিছুই করতে পারবো, যদি তুমি হার না মানো তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো। চলো যতক্ষণ আমরা রয়্যাল ক্যাপিটালে যাই ততক্ষণ একটা ট্রেনিং করি। এরপর তারা দুজন দৌড়াতে থাকে এবং হাঁফিয়েও যায়, কিন্তু আস্থা তবুও হার মানে না, কিন্তু ইয়োনো তাকে থামিয়ে দেয়। এরপর তারা দুজন আস্তে আস্তে তাদের লক্ষ্যের দিকে যেতে থাকে আর রাস্তায় আসা সমস্ত মুশকিল একসাথে মোকাবেলা করে। এরপর আমরা দেখতে পাই যে অনেক বড় জার্নির পরে আস্থা আর ইয়োনো অবশেষে ক্লোভার কিংডমের রয়্যাল ফ্যামিলিতে পৌঁছে যায়, আর যেখানে ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম তাদের অপেক্ষা করছিল। আর সেই এক্সামে পাশ করার জন্য তাদেরকে অনেক শক্তিশালী অপোনেন্টদের সাথে লড়তে হবে, আর এরই সাথে এপিসোড 3 শেষ হয়ে যায়। এরপর 4 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের ক্লোভার কিংডমকে দেখানো হয়, যেখানে নানা রকম জিনিস দেখে আস্থা অবাক হতে থাকে। তখন ইয়োনো বলে এই জায়গায় ভিলেজ থেকে একদমই আলাদা। তখন আস্থা বলে তাহলে এটা বিজার্ড কিংয়ের প্রাসাদ। ইয়োনো বলে মনে হয় কিংও সেখানেই থাকে। তো আস্থা বলে তাহলে এর মানে একদিন এই প্রাসাদ আমার হবে। আর সেই ইয়োমোকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সেখানে থাকতে দেব। এরপর তারা দুজন প্রাসাদের দিকে যেতে থাকে। অন্যদিকে আমাদের চার্চের সিন দেখায় যেখানে ন্যাশ বলে আস্থাকে ছাড়া এই জায়গা কত শান্তি আছে। তখন সিস্টার লিলি বলে তারা হয়তো দুজনে পৌঁছে গেছে রয়্যাল ক্যাপিটালে, তাই না? আর আমি আশা করছি যে তাদের এক্সাম ভালো হবে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবার আস্থাকে দেখানো হয়। সে বলে এই এক্সামটা কোথায় হচ্ছে? তো ইয়োনো বলে মনে হচ্ছে এটা এখানেই হবে। এরপর তারা দুজন ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সামের জায়গায় চলে যায়, আর সেখানে সব লোকেরা অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকে, আর সেখানে অংশগ্রহণকারীদের গ্রিমোরি দেখে নাম্বার দিতে থাকে। আর ইয়োনো তার গ্রিমোরি দেখে সব লোকেরা অবাক হয়ে যায়। এরপর তারা দুজন ভেতরে চলে যায়, আর সেখানে অনেকগুলো পাখি উঠতে থাকে। তখন একটা লোক বলে যে এটা ফেমাস অ্যান্টিবার্ড, তোমার কাছে যত কম ম্যাজিক্যাল পাওয়ার হবে ততগুলো পাখি তোমার কাছে আসবে। আর তখন তারা দেখে যে ইয়োনোর কাছে একটাও পাখি থাকে না। আর তখন আমরা দেখতে পাই যে আস্থার চারপাশে সব পাখিরা মানে সব অ্যান্টিবার্ড পাখিরা বসে আছে, যেটা দেখে লোকেরা হাসতে থাকে। আর তখন আস্থা একটা লোকের সাথে ধাক্কা খায় এবং আস্থা ভাবতে থাকে এটা আবার কি? এর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে এই একজন খুনি, আর এর কাছে কত শক্তি আছে, এ তো আমার বয়সী, কি করে হতে পারে? তখন আস্থা বলে তোমাকে অনেক বড় মনে হচ্ছে তোমার বয়সের চেয়ে, মনে হচ্ছে তোমার জীবনে অনেক কষ্ট কেটেছে। আর তখন সেই লোকটা আস্থার মাথা ধরে বলে মনে হচ্ছে তোমার মরার অনেক শখ আছে। আর তখন তার সাথীরা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তখন একটা মেয়ে বলে এ তো মহান ফিনরল রুলার কিস, এনার কাছে অনেক শক্তি আছে, স্পেশাল ম্যাজিক আছে, আর সে শুধু মেয়েদের পটাতে থাকে। এবং আর একজন হলো গর্ডন আগ্রিয়াপ্পা, আর তার কাছেও অনেক ম্যাজিক আছে। তখন ফিনরল বলে দাঁড়াও, একজন ম্যাজিক নাইট স্কোয়াড ক্যাপ্টেন একজন ক্যান্ডিডেটকে এরকমভাবে মারতে পারে না,
তখন সেখানে থাকা একটা লোক বলে, স্কোয়াড ক্যাপ্টেন, এর মানে হলো ইনি হলেন লর্ড অফ ডিস্ট্রাকশন ইয়ামি সুকেহিরো। তখন একটা মেয়ে বলে, এ কি সেই ইয়ামি যে ব্ল্যাক বুলসের ক্যাপ্টেন? তখন কিছু লোক বলে, আমি তো কখনো এই স্কোয়াডে যাবই না। তখন আস্থা ভাবতে থাকে, আমি তো ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছি, আর সে তার মাথা ছাড়াতে থাকে। তখন আমরা দেখতে পাই যে এক্সাম হওয়ার জন্য ওপরে বাজি ফাটতে থাকে এবং ইয়ামি তখন আস্থাকে ছেড়ে দেয় আর বলে, মনে হয় এইবার তুমি বেঁচে গেছো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে সব স্কোয়াড ক্যাপ্টেন সেখানে চলে যায়। ইয়োনো বলে, এই লোকগুলো আবার কারা? তখন আস্থা বলে, এরা হলো আসল ম্যাজিক নাইট স্কোয়াড ক্যাপ্টেন। এরপর আমাদের সব স্কোয়াড ক্যাপ্টেনদের ব্যাপারে বলা হয়, আর তখন সেখানে সবচেয়ে বেস্ট স্কোয়াড ক্যাপ্টেন আসে, যার নাম উইলিয়াম ভেঙ্গেলেন্স। এরপর আমাদের বলা হয় যে সব 9টা স্কোয়াড ক্যাপ্টেনের পাওয়ার 100 মেজেসের সমান, আর এদের মধ্যেই কেউ নতুন বিজার্ড কিং হবে। তখন আস্থা বিজার্ড কিংকে খুঁজতে থাকে এবং সেকে বলে, বিজার্ড কিং এমন ছোটখাটো ইভেন্টে আসে না, সব ক্যাপ্টেনকে একসাথে দেখা মিরাক্কেলের মতো একটা। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, সবাই একটু মন দিয়ে শোনো, এই এক্সামের সব টেস্ট আমি নেব। আর তখন সে তার ম্যাজিক দিয়ে হাওয়া থেকে একটা গাছকে নিচে ডাকে, আর সে তাদেরকে একটা একটা করে ওড়ার ঝাড়ু দেয়। এবং তখন আস্থার ইয়োনো বলে, এই মানে এই সেই লোক যে বিজার্ড কিং হওয়ার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, তাহলে চলো এবার এক্সাম শুরু করা যাক। একটু পর প্রথম টেস্ট শুরু হবে, আর আমরা সবাই 9টা ক্যাপ্টেন তোমাদের পারফরমেন্স অনুযায়ী তোমাদের নাম্বার দেবো। আর যখন টেস্ট শেষ হয়ে যাবে তখন আমরা সবাই মিলে কিছু কিছু অংশগ্রহণকারীদের আমাদের স্কোয়াডে নেব। যদি তোমাদের একটা স্কোয়াড বেছে নেয় তাহলে তোমরা সেখানে যাবে। যখন তোমাকে বেশি ক্যাপ্টেনরা চায় তাদের স্কোয়াডে, তাহলে তোমাদের বাঁচতে পারবে যে তোমরা কোথায় যাবে। এবার যদি তোমাকে কোনো স্কোয়াডে ক্যাপ্টেন না নেয় তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাহলে চলো, তোমাদের প্রথম পরীক্ষা হলো যে তোমাদের এই ঝাড়ু দিয়ে উঠতে হবে। যারা নিজেদের শক্তিকে কন্ট্রোল করতে পারে তারাই এটা খুব সহজেই করতে পারবে, আর তোমরা যদি এটাই না করতে পারো তাহলে তোমাদের অধিকারই নেই, যোগ্যতাই নেই এই স্কোয়াডে আসা। তাহলে চলো এবার শুরু করো। আর তখন আমরা দেখতে পাই যে সবাই হাওয়াতে উঠতে থাকে, আর ইয়োনো কোনো সমস্যা ছাড়াই হাওয়াতে উঠতে থাকে। আর এরপর আস্থা কিছুই করতে পারে না, সেটা সব ক্যাপ্টেনরা দেখতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে আস্থা কোনো ম্যাজিক এক্সামই ভালোভাবে দিতে পারছিল না, কিন্তু তবুও হার মানে না। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, এখন আমরা এই এক্সামের শেষ রাউন্ড শুরু করব, যেখানে তোমাদের একে অপরের সাথে লড়তে হবে। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ন বলে, তোমরা সবাই তৈরি হয়ে যাও, তোমাকে একটা পার্টনার বাছতে হবে, আর তারপর তোমাদের গ্রিমোরির সাহায্যে লড়াই করতে হবে। একজন নাইট হিসেবে তোমাদের লড়াই করতে হবে, এটাই আমরা দেখতে চাই। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, যতক্ষণ না একজন হার না মানে বা লড়াই করার মতো অবস্থায় না থাকে ততক্ষণ লড়াই চলতে থাকবে, আর যারা আহত হয়ে যাবে তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা আছে, সেই জন্য সবাই পুরো পাওয়ার দিয়ে লড়াই করবে। তখন আস্থা ভাবতে থাকে, এটা কি শেষ টেস্ট? কিন্তু আমি তো কিছুই করিনি, সেই জন্য আমাকে এখন কোনো স্ট্রং লোকের সাথে লড়াই করতে হবে। তখন সেকে আস্থার সাথে লড়াই করার জন্য রাজি হয়ে যায়, আর এরপর তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায়। তো আস্থা বলে, তাহলে চলো এখন আমরা আমাদের পুরো শক্তি লাগিয়ে দিই যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তখন সেকে আস্থার কাছে এসে বলে, এত সব চেষ্টা করো বন্ধ করো, তুমি শুধু একটা বেকার মানুষ যে ভুল জায়গায় চলে এসেছে। আমাকে তো তোমায় ধন্যবাদ জানানো উচিত যে এবার আমি তোমাকে হারিয়ে দেবো এবং ম্যাজিক নাইটে ঢুকতে পারবো। তাহলে চলো তোমাকে তাড়াতাড়ি হারিয়ে দিই যাতে তুমি তোমার ভিলেজে যেতে পারো। তখন সব লোকেরা ভাবতে থাকে যে এ অনেক দুর্বল অপোনেন্ট, একে বেছে নিয়ে এ অনেক ভালো কাজ করেছে, আর তখনই তাদের লড়াই শুরু হয়ে যায়। এরপর সেকে বলে, তাহলে চলো এবার শুরু করি আস্থা, আর তার চারপাশে একটা শিল্ড বানিয়ে নেয়। আর ভাবতে থাকি, তো এটা তোমাদের কেমন লেগেছে ক্যাপ্টেন? এই টেকনিক থেকে অন্যের ম্যাজিককে বাঁচায়, আবার ম্যাজিক বুলেট ফায়ারও করে, আর এটা তার অ্যাটাককে খুব সহজেই আটকে নেবে। আর যখন সে পুরো হাঁফিয়ে যাবে তখন আমি তার উপর অ্যাটাক করে এবং তাকে হারিয়ে দেবো। এরপর সে বলে, চলো আস্থা এবার বলো তুমি কি করতে পারবে। তখন সব লোক আস্থাকে দেখে বলে, ইস, যদি আমি এই ছেলেটার সাথে লড়তে পারতাম, এর তো গ্রিমোরিও একদম বেকার, আর মনে হয় না যে সে কোনো ম্যাজিকও ইউজ করতে পারবে, আর সে কোনো স্কোয়াডেও সিলেক্ট হবে না। আর এরপর আস্থা বলে, নাও আমি এসে গেছি,
এরপর আমরা দেখতে পাই যে সে ফুল স্পিডে এসে সেকের ওপর তার তলোয়ার দিয়ে হামলা করে, যার কারণে তার ম্যাজিক ভেঙে যায়, যেটা থেকে সব লোকেরা একেবারে শকড হয়ে যায়। আর তখন আস্থা বলে, আমি তোমার মতো ভালো সময় কাটানোর জন্য ম্যাজিক নাইটে জয়েন করতে চাইছি না, আমার কাছে এর থেকেও বড় লক্ষ্য আছে, আমি একদিন উইজার্ড কিং হতে চাই। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। তো 5 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের ইয়োনোকে দেখানো হয়, আর সে ভাবতে থাকে যে এই ছেলেটা তোমাকে হারাবে না, আমি তোমাকে হারাবো আস্থা। তখন কিছু লোক বলে, এ কি সত্যি এইসব করতে পারে, এ আসলে কে? তখন ফিনরাল বলে, বাকি সব টেস্ট দেখে মনে হয়নি যে এর কাছে এত শক্তি আছে। তখন ইয়ামি বলে, এটা কোনো ম্যাজিক্যাল পাওয়ার নয়, আমার মনে হয় যে এর কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তাই আমি তখন ভাবছিলাম যে সেই সময় কেন আমার তার মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার সেল করতে পারিনি, কিন্তু তবুও সে বলছে যে সে উইজার্ড কিং হবে। এরপর আমরা দেখতে পাই যে বাকিরাও লড়াই শুরু করে দেয়, আর তখন একজন লোক এসে ইউনোকে লড়াইয়ের জন্য বলে, আর সেই ইউনোকে বলে যে হতে পারে তোমাকে 4 লিফ ক্লোভার বেছে নিয়েছে, কিন্তু তুমি কোনো রয়্যাল নও বা কোনো নোবেল ফ্যামিলি থেকেও নও, তাই আমি তোমাকে দেখাবো যে তোমার স্ট্যাটাস কোথায়, তোমার পাওয়ার আমাদের থেকে কতটা নিচে। তাহলে চলো এখন তৈরি হয়ে যাও। এরপর সে তার ম্যাজিক দিয়ে একটা লাইটিং বল তৈরি করে ইউনোর ওপর অ্যাটাক করে দেয়, আর তখন ইউনো তার ওয়াইন্ড ম্যাজিক দিয়ে একটা টর্নেডো তৈরি করে, আর আমরা দেখতে পাই যে সেই লোকটাও সেই টর্নেডোর ভেতরে চলে যায়, আর এরপর ইউনো জিতে যায়। এরপর সন্ধ্যাবেলায় ক্যাপ্টেন উইলিয়াম বলে যে এবার এই এক্সাম শেষ হয়ে গেছে, যখন তোমাদের নাম্বার আসবে তখন প্লিজ তোমরা এগিয়ে আসবে। এরপর ব্লু রোজ ক্যাপ্টেন সার্লেট বলে যে যদি কোনো ম্যাজিক নাইট ক্যাপ্টেন তোমার নামে হাত ওঠায় তাহলে তোমরা সেই স্কোয়াডে যেতে পারবে, আর তোমরা মানাও করতে পারো, আর যদি একের বেশি ক্যাপ্টেন হাত ওঠায় তাহলে এটা তোমার ইচ্ছা যে তুমি কোথায় যেতে চাও, মানে এটা সম্পূর্ণ তোমার মত, তুমি যেখানে ইচ্ছা যেতেই পারো। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ন বলে যদি কোনো ক্যাপ্টেন হাত না তোলে তাহলে তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন আমরা দেখতে পাই যে সব লোকেদের একে একে ডাকা হয় আর বাকি বাইরে বেরিয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে ইয়োনোকেও সেখানে ডাকা হয়, আর তার সময় সব ক্যাপ্টেন হাত তুলে নেয়, যেটা দেখে সব লোকেরা অবাক হয়ে যায়। আস্থা বলে এটা তো আশ্চর্যজনক যে ইয়োনোকে সবাই তাদের টিমে নিতে চায়। তখন ইউনো ভাবতে থাকে যে আমাকে সেই স্কোয়াডে যাওয়া উচিত যেখানে গেলে আমি খুব তাড়াতাড়ি উইজার্ড কিং হতে পারবো। আর তখন ইউনো ক্যাপ্টেন উইলিয়ামের স্কোয়াডে গোল্ডেন ডাউনে যায়, আর তারপর আস্তাকে ডাকা হয়, আর আমরা দেখতে পাই যে আস্তার বেলায় কোনো ক্যাপ্টেনই হাত তোলে না, যেটা থেকে আস্থা নিজেই অবাক হয়ে যায়, আর সব লোক তাকে সেখান থেকে যেতে বলে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে এটা কোনো অবাক হওয়ার কথা না, এতে ফারাক পড়ে না যে তুমি কত ভালো লড়াই করতে পারো, কিন্তু কেউ যদি কারো পাওয়ারের ব্যাপারে না জানে তাহলে কেউ তাকে তার টিমে নেবেই না। এখানে সব ক্যাপ্টেন ম্যাজিক্যাল পাওয়ারই খুঁজছে। আর তখন ক্যাপ্টেন ইয়ামি সবাইকে তার পাওয়ার দেখাতে থাকে এবং আস্তার কাছে চলে আসে, তার পাওয়ার দেখে সব লোকেরা অবাক হয়ে যায়। তখন আস্থা ভাবতে থাকে যে এই প্রেশার অনেক বেশি, তাহলে এটাই হলো একটা স্কোয়াড ক্যাপ্টেনের ম্যাজিক্যাল পাওয়ার। তো ক্যাপ্টেন ইয়ামি বলে তোমার কাছে যদি ম্যাজিক্যাল পাওয়ার না থাকে তাহলে কেউ তোমাকে চাইবে না, এটাই সত্যি। আর তুমি এটা আগে বলেছিলে যে তুমি উইজার্ড কিং হতে চাও, তাহলে তোমার এটা জানা উচিত যে আমাদের এই 9টা ক্যাপ্টেনের থেকেও বেশি শক্তিশালী হতে হবে তোমাকে, তারপর তুমি উইজার্ড কিং হতে পারবে। তাহলে তুমি কি আমার সামনে দাঁড়িয়ে এটা বলতে পারবে যে তুমি উইজার্ড কিং হবে, তাও আবার কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই? তখন আস্থা বলে ঠিক আছে, যদি আমি আজকে ম্যাজিক নাইট না হই তাহলে এতে কোনো ফারাক পড়ে না যে লোকে কি বলবে, কিন্তু আমি ততক্ষণ হার মানবো না যতক্ষণ আমি উইজার্ড কিং হতে পারি। আর এরপর ক্যাপ্টেন ইয়ামি জোরে জোরে হাসতে থাকে আর বলে ওই আমার তোমাকে পছন্দ হয়েছে, চলো তুমি আমার স্কোয়াডে জয়েন করে নাও। যেটা শুনে আস্থা আর বাকি সবাই অবাক হয়ে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে তুমি কি শুনতে পাচ্ছ না, আমি তোমাকে ব্ল্যাক বুলে আসার সুযোগ দিচ্ছি, আর এমনিতেও তোমার কাছে না করার মতো কোনো অপশানই নেই, আর আমরা তোমাকে এমন করে দেবো যে তুমি নিজেকে চিনতেও পারবে না, তাই তৈরি থাকো। আর যখন আমরা এটা করে নেব তখন তুমি উইজার্ড কিং হয়ে যাবে। আর তখন আস্তে তার জার্নির কথা মনে পড়ে আর সে খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে যেসব অংশগ্রহণকারীরা সিলেক্ট হতে পারেনি তাদেরকে আবার বাড়ি ফিরিয়ে দেয়। আর তখন আস্থা ইউনোকে বলে তুমি এখন গোল্ডেন ডাউনে আছো আর আমি এখন ব্ল্যাক বুলসে,
তাই আজকে থেকে আমাদের আসল লড়াই শুরু হচ্ছে। আর তখনই আস্তা তার পেট খারাপ হয়ে যায় আর সে ওয়াশরুমের দিকে দৌড়াতে থাকে। আর তাকে দেখে সেকে ভাবতে থাকে যে তোমার মনে হয় যে তুমি আমাকে এতগুলো লোকেদের সামনে অপমান করে এত সহজেই বেঁচে যাবে? কেননা তোমার জন্য আমি লোয়ার র্যাঙ্ক ম্যাজিক স্কোয়াড পেয়েছি যার নাম গ্রিন প্রেইং ম্যান্টিস। তখন সেকে তার ম্যাজিক দিয়ে একটা বিষাক্ত গিরগিটি নিয়ে আনে আর সেটাকে আস্তার কাছে পাঠিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে ইয়োনো তার ওয়াইন্ড ম্যাজিক দিয়ে সেই গিরগিটিটাকে ধরে নেয় আর বলে তুমি কি করতে চাইছো? তখন সেকে বলে আমি তো শুধু মজা করতে চাইছিলাম আর জানতে চেয়েছিলাম যে আমাদের দুজনের মধ্যে কে বেশি ভালো। তখন ইয়োনো বলে এখান থেকে চলে যাও, তুমি আস্তার সাথে লড়াই করে আগেই হেরে গেছো। আর তখন সেকে সেখান থেকে চলে যায় আর আস্তা বাইরে বেরিয়ে আসে। আর এরপর তারা দুজন তাদের আলাদা আলাদাভাবে নিজেদের পথে বা জার্নির দিকে বেরিয়ে যায়। এবং ক্যাপ্টেন ইয়ামি বলে তোমার সাহস তো অনেক, তুমি তো প্রথম দিনেই আমাকে অপেক্ষা করিয়েছো। আর আস্তার মাথা ধরে এবং ফিনরালকে বলে যে তার ম্যাজিক ইউজ করতে। তখন আস্তা জিজ্ঞাসা করে এটা আবার কি? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে যেহেতু তুমি ম্যাজিক দিয়ে উঠতে পারো না তাই তোমার কোনো ট্রান্সফরমেশন ম্যাজিক শিখে নেওয়া উচিত। আরে আমি তো ভুলে গেছিলাম যে তুমি কোনো ম্যাজিকই ইউজ করতে পারো না, তোমার কাছে ম্যাজিক পাওয়ারই নেই। এরপর আমরা দেখতে পাই যে সে আস্তাকে সেই পোর্টালের ভেতরে ফেলে দেয় আর তখন তারা সবাই ব্ল্যাক বুল বেসে বাইরে চলে আসে। এরপর আস্তা গেট খুলে বলে আমি হেজ ভিলেজ থেকে আস্তা আর আমি আজকে থেকে ব্ল্যাক বুলসে জয়েন করব। এরপর সেখানে একটা ব্লাস্ট হয় আর আস্তা উড়ে যায় এবং ইয়ামি বলে তোমার স্বাগত সবচেয়ে বেকার ম্যাজিক নাইট স্কোয়াডে দ্য ব্ল্যাক বুলসে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 6-এর শুরুতেই আমরা দেখতে পাই যে গোল্ডেন ডাউনের একটা লোক ইউনোর কাছ থেকে তার নাম জিজ্ঞাসা করে আর সে তার নিজের নাম ক্লাউস লুনেটিস বলে। সে বলে তুমি না কোনো রয়্যাল ফ্যামিলি থেকে এসেছো না কোনো নোবেল ফ্যামিলি থেকে, তুমি তো শুধু একজন সাধারণ মানুষ, তারপরেও ক্যাপ্টেন ভেঞ্জেন্স তোমাকে জয়েন করতে দিল। এবার এই সব কথায় অহংকার করো না যে সব ক্যাপ্টেন তোমার বেলায় হাত তুলে দিয়েছিল, এটা শুধু একটা এক্সাম ছিল আর তোমাকে এত তাড়াতাড়ি গোল্ডেন ডাউনে কেউ অ্যাকসেপ্টও করবে না। তখন ইয়োনো বলে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি নিজেকে প্রমাণ করে দেবো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আস্তা আবারও ভেতরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু একটা ফায়ারবল এসে আবার তাকে বাইরে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ব্ল্যাক বুলসের হেডকোয়ার্টারে দুজন নিজেদের মধ্যে লড়াই করতে থাকে আর বাকি সব লোক নিজেদের কাজ করতে থাকে। তখন আস্তা ভাবতে থাকে এটা তো অনেক বেশি ভয়ানক, কিন্তু আজকে থেকে আমিও এদের মধ্যে একজন। এরপর আস্তা বলে আমি আস্তা হেজ ভিলেজ থেকে এসেছি আর একদিন আমি উইজার্ড কিং হব, কিন্তু কেউ তার কথায় মনোযোগী দেয় না। এরপর একটা ফায়ারবল আবার আস্তার কাছে এসে লাগে। তখন একজন বলে যে তোমরা যদি এখন এটা বন্ধ না করো তাহলে আমি আমার বোনের দিব্যি করে বলছি তোমাদেরকে ছাড়বো না। তখন ক্যাপ্টেন ইয়ামি দেওয়ালে একটা ঘুষি দিয়ে বলে সবাই চুপ করো। এরপর সবাই ক্যাপ্টেন ইয়ামিকে টুর্নামেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে আর তার কাছ থেকে নিজেদের জিনিস চায়। ইয়ামি বলে তোমরা এখন চুপ করো। এরপর সে আস্তাকে খুঁজতে থাকে আর বলে এই ছোট্ট ছেলেটা আমাদের আর একজন নতুন মেম্বার। আর আস্তা বলে আমার নাম আস্তা আর আমি হেজ ভিলেজ থেকে এসেছি আর তোমাদের সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে। তখন ফিনরাল বলে এ হলো গর্ডন অ্যাগ্রিয়াপ্পা, একে দেখে ভয় লাগলেও কিন্তু এ অনেক ভালো মানুষ। আর একজন হলো ভেনেসা অ্যানাটোকা, যখন এ মদ খেয়ে নেয় তখন এ লড়তে থাকে কিন্তু এও অনেক ভালো মানুষ। তখন ভেনেসা বলে তুমি তো একটা ছোট্ট ভিলেজ থেকে এসে ম্যাজিক নাইট হয়ে গেছো, তোমার তো একটা স্পেশাল ট্রিট দেওয়া উচিত। তখন আস্তা ভাবতে থাকে আমি একে নিতে পারবো না, আমি সিস্টার লিলিকে ভালোবাসি তো। এরপর ফিনরাল বলে আর একজন হলো লাক ভলটিয়া আর এ শুধু লড়াইয়ের কথা বলতে থাকে। এরপর সে আস্তাকেও লড়াইয়ের জন্য বলে। তখন একটা লোক আস্তাকে তার বোনের ফটো দেখিয়ে বলে দূরে থাকবে এর সাথে, নাহলে আমি তোমাকে মেরে দেবো। তখন ফিনরাল বলে এর নাম হলো গৌচো অ্যাডলি আর এর নাম হলো চার্মি পাপিতসন আর এ শুধু খেতে থাকে। আর এ হলো গ্রে, আমি জানি না এ কেমন কিন্তু তবুও ভালো মানুষ। আর সবার লাস্ট হলো মগনা সোয়েং আর এ একজন গুন্ডা কিন্তু ভালো মানুষ। আর আমি হলাম ফিনরাল রোলার কেস আর ইনি হলেন ব্ল্যাক বুলসের ক্যাপ্টেন ইয়ামি সুকিহিরো। তখন ইয়ামি বলে এখানে আরও মেম্বার আছে, হতে পারে তারা মিশনে গেছে বা হতে পারে আরাম করছে। তখন আস্তা জোরে জোরে থ্যাংক ইউ বলতে থাকে। তখন ইয়ামি তাকে চুপ করতে বলে আর বলে একে এর কাজ বলে দাও আর মারবে না একে। তখন ম্যাগনা বলে তোমার মতো দুর্বল হেজ ভিলেজ থেকে এসেছে,
আর আমার তো তোমার ভেতর থেকে কোনো ম্যাজিকও অনুভব করতে পারছি না। এরপর সে এও বলে তুমি ব্ল্যাক বুলসের এর নতুন মেম্বার। আমি জানি না যে তুমি কি ম্যাজিক করে ইয়ামিকে মানিয়েছো, কিন্তু এই ব্ল্যাক বুলস রোবস তুমি তখনই পাবে যখন তুমি নিজেকে প্রমাণ করতে পারবে। আর তখন আস্থা সেটাকে পাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং ম্যাগনা বলে তাহলে চলো দেখি তুমি ব্ল্যাক বুলসে কতটা যোগ্য। তখন তারা বাইরে চলে আসে। ম্যাগনা বলে যদি তুমি আমার দেওয়া কাজগুলোকে করো তাহলে তুমি এই ব্ল্যাক বুলস রোবস পেয়ে যাবে। তাহলে সবার প্রথমে তুমি আমাকে 5000 সিট আপ করে দেখাও। এবং আস্থা রীতিমতো শুরু করে দেয় এবং সে করেও নেয়। এরপর সে আস্থাকে দিয়ে আলাদা আলাদা কাজ করাতে থাকে। তখন লাক বলে এর কাছে ম্যাজিক্যাল পাওয়ার নেই, কিন্তু এর কাছে ফিজিক্যাল পাওয়ার অনেক আছে। তখন আস্থা বলে এবার কি হয়েছে, এবার তো আমাকে ওই ব্ল্যাক বুলস রোবস দাও। তখন ম্যাগনা বলে দাঁড়াও দাঁড়াও, এখনো একটা লাস্ট ট্রায়াল বাকি আছে। এখন তুমি যা ইচ্ছে ব্যবহার করতে পারো, কিন্তু এখন তোমাকে হয় আমার ম্যাজিককে থামাতে হবে, না হয় ডজ করতে হবে। যদি তুমি এমন করে দাও তাহলে তুমি ব্ল্যাক বুলসের যেতে পারবে। আর তখন আস্তে তার তলোয়ার বের করে নেয় আর সব লোক তাদের লড়াই দেখতে থাকে। আর এরপর ম্যাগনা তার ব্যাট দিয়ে ফায়ার বলকে লাগাতার ছুঁতে থাকে আর আস্তা খুব সহজেই সেগুলো ডজ করে দেয়। আর তখন ম্যাগনা আরও বেশি পাওয়ার দিয়ে ফায়ার বলকে ছোড়ে। আর তখন আমাদের বলা হয় যে আস্তার বেন অনেক তাড়াতাড়ি ভেবে নিয়েছিল যে তার ভালোভাবে ট্রেন করা মাসেল, কাইনেটিক ভিশন আর এক্সপ্লোসিভ পাওয়ার দিয়ে এই ম্যাজিককে কাটতে পারে। কিন্তু ম্যাগনার ম্যাজিক আস্তার পক্ষে অনেক ফাস্ট ছিল, আর যদি সে সেই ম্যাজিককে কেটেও দেয় তবুও সেই আগুন আস্তাকে জ্বালিয়ে দেবে। আর যখন আস্তা এটা বুঝতে পারলো তখন তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার বডি তবুও হার মানেনি। আর সে শেষ চেষ্টা করে। আর তখন আস্তা ম্যাগনার বলকে তার তলোয়ার দিয়ে মেরে তার দিকেই ফিরিয়ে দেয়। আর সেই বলটা সিধা ম্যাগনার কাছে পড়ে, যেটা দেখে সব লোকেরা খুশি হয়ে যায়। আর তখন ইয়ামি ভাবতে থাকে যে সে ম্যাজিককে শুধু কাটতেই পারে না, সেই ম্যাজিকটাকে সে আবার রিফ্লেকশনও করে দিতে পারে, মানে ফিরিয়েও দিতেও পারে। এর মানে এর ম্যাজিক্যাল তলোয়ার ম্যাজিককে কাটতেও পারে আবার ফিরিয়েও দিতে পারে। তখন আস্তা বলে আরে আমি তো এটা জানতামই না যে এই তলোয়ার ম্যাজিককে এইভাবে হিটও করতে পারে। এই তলোয়ার তো সত্যিই অসাধারণ। আমি তো ভেবেছিলাম যে আমি মরে যাব, কিন্তু ম্যাগনা কি ভাবছিল, সে আমাকে মারতে চাইছিল। এক মিনিট, আমি তাকে মেরে দিইনি তো? তখন ম্যাগনা তুমি কি মনে করে আমার দিকে ওই বলটা ছুঁড়ে দিলে? ভালো হয়েছে যে আমি ঠিক সময়ে ম্যাজিকটাকে নষ্ট করে দিয়েছিলাম, আর আমি যদি এটা না করতাম তাহলে তো আমি নিজের ম্যাজিকে নিজেই মারা যেতাম। সে তখন আস্তাকে ধরে বলে তুমি তো সত্যিই অনেক ট্যালেন্টেড। তুমি আমার ব্লাস্টকে শুধু থামাওনি, তারপর সেটাকে আমার দিকে আবার পাঠিয়েও দিয়েছিলে। আমার এটা সেই লেগেছে। আর হ্যাঁ, তোমাকে ভিলেজ নিয়ে জাজ করার জন্য আমাকে ক্ষমা করে দাও। তখন আস্তা বলে আরে এতে কোনো প্রবলেম না, আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। তখন ম্যাগনা বলে তোমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, কিন্তু তবুও তুমি আমার ম্যাজিককে ফিরিয়ে দিয়েছো। সত্যি মারাত্মক ব্যাপার এটা, তুমি তো একজন আসল পুরুষ। আর তখন সব লোক আস্তাকে দেখে ইমপ্রেস হয়ে যায় এবং তখন ম্যাগনা আস্তাকে ব্ল্যাক বুলসের রোবস দেয়, যেটা দেখে আস্তা অনেক খুশি হয়ে যায়। এরপর সে সেটা আস্তাকে পরিয়ে দেয় আর তার হেডব্যান্ডেও ব্ল্যাক বুলসের চিহ্ন করে দেয়। তখন ম্যাগনা বলে এখন এ অফিসিয়াল হয়ে গেছে, এখন থেকে এ আমাদের ব্ল্যাক বুলের নতুন মেম্বার। আর এমন কিছু করো না যাতে ব্ল্যাক বুলস ইয়ামির ওপর কোনো কালো দাগ আসুক। আর তখন আস্তা জোরে জোরে চিৎকার করতে থাকে আর ইয়ামি তাকে আবারও চিপ করিয়ে দেয়। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। তো এরপর 7 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ম্যাগনা আস্তাকে তার ঘর দেখিয়ে দেয়। আর তখন আস্তা কাঁদতে কাঁদতে বলে আমি অনেক খুশি হয়েছি, আমার কাছে তো কখনো আমার নিজের ঘর ছিলই না, কেননা চার্চে আমরা সবাই একটাই ঘরে শুতাম। এবং এরপর আস্তা ঘর পরিষ্কার করতে থাকে। তখন ম্যাগনা বলে মনে করে একটা চিঠি লিখবে তোমার পরিবারকে, যারা চার্চে তোমার জন্য চিন্তা করছে, তাই তাদেরকে বলো যে এখানে কি সব হয়েছে, আর যদি তোমার কোনো সমস্যা হয় বা সাহায্য চাও তাহলে তুমি আমাকে ডেকে নেবে। এরপর আমরা দেখতে পাই যে আস্তা চিঠি লিখতে থাকে আর ভাবতে থাকে যে এটা আমার প্রথম প্রাসাদ হলেও এখানেই শেষ না, আমি অনেক তাড়াতাড়ি বিজার্ড কিং হব, আর ইউনো আমি তোমার কাছে হারবো না। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা ইউনোকে দেখতে পাই, যেখানে ক্লাউস ইউনোকে তার ঘর দেখিয়ে বলে এই ঘরটা তোমাদেরকে দিয়ে ওয়েস্ট করে দিয়েছে, কিন্তু ছাড়ো কোনো ব্যাপার নয়,
আমি কালকে তোমাকে ম্যাজিক নাইটের ডিউটি সম্পর্কে বলবো। আমি এটা করতে চাইছি না, কিন্তু যেহেতু ক্যাপ্টেন আমাকে বলেছে তাই করতে তো হবে। তুমি কি বুঝতে পেরেছো? তখন ইয়োনো বলে, আমার নাম ইয়োনো ক্লাউস। তখন ক্লাউস বলে, আমি তোমার থেকে বড় হই, তাই আমাকে স্যার বলে ডাকো, আর কালকে লেট যেন না হয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে চার্চে সবাই নিজেরা নিজেদের কাজ করতে থাকে, এবং তখন সেখানে আস্থা আর ইয়োনোর চিঠি চলে আসে, এবং তখন ফাদার ইয়োনোর চিঠিটা ধরে কাঁদতে থাকে আর বলে, আমি জানতাম যে ইয়োনো ম্যাজিক নাইটে নিশ্চয়ই সিলেক্ট হয়ে যাবে। আমি এখন পুরো ভিলেজে সবাইকে এটা জানাবো। তখন ন্যাশ বলে, আস্তার হাতের লেখা তো 5 বছরের একটা বাচ্চার মতো, সে কি এটা লিখেছে যে সে কবে বাড়ি ফিরে আসবে? তখন ফাদার বলে, যখন আস্থা ফিরে আসবে তখন আমরা তাকে উৎসাহ দেবো। কিন্তু সিস্টার লিলি বলে যে সে ম্যাজিক নাইটে সিলেক্ট হয়ে গেছে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ফাদার বলে, এর মানে তারা দুজনেই ঘরে আসবে না? তাহলে ঠিক আছে, আমি ভিলেজে গিয়ে সবাইকে এই খুশির খবরটা বলে আসি। এরপর ন্যাশ বলে, অবশেষে সে যেটা ভাবছিল সেটাই করে দেখিয়েছে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আস্তাকে দেখানো হয় সে সকাল সকাল উঠেই তৈরি হয়ে যায় আর বাইরে গিয়ে একদম দেয়ালের সাথে ধাক্কা খেয়ে যায়, এবং তখন ম্যাগনা চলে আসে। আর আস্তা বলে, আমি কালকে দেখেছিলাম যে এই পিলারটা তো এখানে ছিলই না। তো ম্যাগনা বলে, এই পিলারটা কালকে এখানে ছিল না, আর হ্যাঁ, এই বেস আপনা আপনি তার জায়গা পাল্টাতে থাকে। আর তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি তোমার এই অভ্যাসটা হয়ে যাবে। তাহলে চলো এখন আমি তোমাকে পুরো ব্ল্যাক বুলসের বেস দেখাই। এরপর ম্যাগনা আজ থেকে ব্ল্যাক বুলসের আলাদা আলাদা জায়গায় দেখাতে থাকে, আর এরপর তারা দুজন ভুল করে বাথরুমে ঢুকে যায় যেখানে ইয়ামি বসেছিল। এরপর ম্যাগনা আজ তাকে কিছু জানোয়ার দেখায় আর বলে, এদেরকে জমা করা ইয়ামির একটা হবি, তাই আজকে থেকে এদের দেখভাল করার দায়িত্ব তোমার। তুমি এদেরকে রোজ সকাল সন্ধে খেতে দেবে, আর যখনই আস্থা তাদেরকে খাবার খাওয়াতে যায় তারা আস্তাকেই পুরো মুখে ঢুকিয়ে নেয়। এরপর ম্যাগনা তাকে লাইব্রেরি দেখায়, আর এরপর তারা দুজন পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে। আর তখন সেখানে একটা মেয়ে চলে আসে, আর ম্যাগনা বলে, আস্থা এ তোমার সহযোগী, আর এও এই বছরই জয়েন করেছে। তখন আস্থা তার সাথে হাত মেলাতে বলে। তখন সেই মেয়েটা বলে, আমার সাথে এইভাবে কথা বলার, তুমি তো একটা পোকা, আর তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। আর আমার নাম হলো নোয়েল সিলভা, আর আমি রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি। এবং আস্থা এটা শুনে তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে আর বলে, দাঁড়াও, তুমি পোকা কাকে বলছো? আমরা যখন সবাই ম্যাজিক নাইট তখন আমরা সবাই একসাথে আছি, আর এতে কোনো ফারাক পড়ে না যে তুমি কোথা থেকে এসেছো। তখন নোয়েল বলে, মনে হচ্ছে তোমরা আমার কথা বুঝতে পারোনি, আসো আমি তোমাকে আমাদের দুজনের ম্যাজিক পাওয়ারের পার্থক্য দেখাই। আর তখন নোয়েল তার ম্যাজিক দিয়ে আস্তার উপর অ্যাটাক করে, আর আমরা দেখতে পাই যে তার অ্যাটাক ম্যাগনার উপর লাগে। তো ম্যাগনা বলে, তোমার সাহস কি করে হয় তোমার সিনিয়রদের উপর হাত তোলা? নোয়েল বলে, এটা তোমার ভুল ছিল যে তুমি সেখানে দাঁড়িয়েছিলে। তখন ম্যাগনা বলে, আমি তোমার সিনিয়র। তো নোয়েল বলে, আর আমি রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি। ম্যাগনা বলে, আমার কোনো ফারাকই পড়ে না যে তুমি কোনো রয়্যাল নাকি সিলভার ইগলের ক্যাপ্টেনের বোন। তোমার তো কৃতজ্ঞতা থাকা উচিত যে ইয়ামি তোমার মতো মেয়েকে ব্ল্যাক বুলসে আসার জন্য সুযোগ দিয়েছে। আমি শুধু নিজেকে আটকে রেখেছিলাম কেননা তুমি একজন মেয়ে, তাই এখন আমি তোমাকে দেখাবো। নোয়েলস ব্ল্যাক বুলসের রোপটাকে নিচে ফেলে দেয় আর বলে, এই বেকার স্কোয়াডকে আমি ছেড়ে দিচ্ছি। সবাই জানে যে এটা কতটা বাজে স্কোয়াড, আর একজন রয়্যাল ফ্যামিলির কেউ এখানে থাকতে পারবে না। আর তখন ম্যাগনা তাকে ক্ষমা চাইতে বলে, আর আস্থা বলতে থাকে, যেই রোপসটার জন্য আমি এতটা কষ্ট করছি সে তো এক মুহূর্তে সেটা ফেলে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না যে এর প্রবলেমটা কোথায়। এরপর আস্থা বাথরুম খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে, এবং তখনই তার উপর হঠাৎ করে জলের একটা বল এসে পড়ে। তখন সে দেখে যে নোয়েল তার ম্যাজিক প্র্যাকটিস করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে যখনই নোয়েল ওয়াটার বলটা ছাড়ে তখনই সেটা আস্তার কাছেই এসে লাগে। তখন নোয়েল বলে, যখনই আমার ম্যাজিক ইউজ করি তখন কেন সেটা শুধু অন্যদিকে চলে যায়? তার মানে যে সমস্ত কিছু আমার ব্যাপারে বলা হয়েছিল সেই সমস্ত কিছু সত্যি। এরপর আমাদের দেখানো হয় যে কিছু লোক নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা সত্যি যে সিলভার ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে তার ম্যাজিক কন্ট্রোল করতে পারে না। তখন নোয়েলের দাদারা বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মেয়ে তার নিজের ম্যাজিক কন্ট্রোল করতে পারে না, সে আমাদের বোন কি করে হতে পারে।
তখন ক্যাপ্টেন নোজেল বলে যে আমি এর মতো মেয়েকে সিলভার ইগলে রাখতে পারবো না। তুমি আমাদের মায়ের সাথে মরে গেলে না কেন, তুমি তো শুধু আমাদের বংশের কলঙ্ক। তখন নোয়েল বলে আমি ফেলিয়ার নই, আর আমি এটা প্রমাণ করে ছাড়বো। আর তখন আস্থা ভাবতে থাকে যে এর কাছে এইসব কিছু অনেক কঠিন মনে হচ্ছে। আর নোয়েল সেই সময় আস্থাকে দেখে নেয় এবং বলে ওয়ে তুমি এখানে কি করছো। আর সে ভাবতে থাকে যে এবার সে তার উপর মজা ওড়াবে, আর তখন সে আস্থার উপর অ্যাটাক করতে যায়। কিন্তু তখন সে তার ম্যাজিক কন্ট্রোল করতে না পেরে তার ভেতরেই সে নিজেই আটকে যায়। তার ম্যাজিক এতটাই পাওয়ারফুল ছিল যে আশেপাশে সব জায়গায় ধ্বংস করতে থাকে, যেটা দেখে সব ব্ল্যাক বুলস মেম্বার অবাক হয়ে যায়। তখন ম্যাগনা বলে এটা তো অনেক বড় হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তো ক্যাপ্টেন ইয়ামি বলে আমরা যদি এরপর ম্যাজিক দিয়ে হামলা করি তাহলে এই মেয়েটা মারা যাবে। তো ফিনরল তুমি কি তোমার ম্যাজিক দিয়ে তাকে বাঁচাতে পারবে? ফিনরল তাকে না করে দেয়। ইয়ামি বলে আমাদের এমন একজনকে চাই যে উড়ে গিয়ে সেই ম্যাজিককে কাটতে পারে। এবং সেই সময় আস্থা উড়ে এসে ইয়ামির কাছে এসে পড়ে, আর ইয়ামি আস্থাকে তার ম্যাজিক দিয়ে সেটাকে কাটার জন্য বলে। আর আস্থা বলে কিন্তু আমি তো উঠতে পারি না, আমি যাব কি করে? আর তখন ইয়ামি আস্থাকে উপরে ছুড়ে দেয়, আর আস্থা তার তলোয়ার দিয়ে নোয়েলের ম্যাজিককে কেটে দেয়। আর এরপর তারা দুজন নিচের দিকে পড়তে থাকে, কিন্তু ফিনরল তার ম্যাজিক দিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। তখন নোয়েল ভাবতে থাকে যে এখন এই লোকেরা আমাদেরকে নিয়ে খিল্লি করবে। তখন আস্থা বলে তুমি জানো যে তোমার ম্যাজিক কতটা শক্তিশালী? এটা তো অনেক বড় ব্যাপার, তোমাকে দেখে তো আমার হিংসা হচ্ছে। আমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, কিন্তু তুমি যদি ম্যাজিককে কন্ট্রোল করতে শিখে যাও তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। তখন আমাকে আমার সেরাটা দিতে হবে তোমাকে হারানোর জন্য। তখন ম্যাগনা বলে তুমি শুধু তোমার ম্যাজিককে কন্ট্রোল করতে পারো না, তাই তো? আর এটা তোমার তো আগে বলা উচিত ছিল আমাকে। তুমি কি জানো যে এটা ব্ল্যাক বুলসের স্কোয়াড, যেখানে পুরো ফেলিয়ার দিয়ে ভরা, তাই এতে কোনো ফারাকই পড়ে না যে তোমার মধ্যে কোনো কমতি আছে কিনা। তখনই সবাই মিলে নোয়েলকে উৎসাহ দিতে থাকে। আর ভেনেসা বলে আমি তোমাকে ম্যাজিক কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখিয়ে দেবো। তখন আস্থা বলে তাহলে চলো এখন আমরা একসাথে আমরা আমাদের সেরাটা দিই। আর নোয়েল তার হাত ধরে বলে তোমার সাথে কাজ করে আমার অনেক ভালো লাগবে। আর এখানেই 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এরপর 8 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আস্থা ব্ল্যাক বুলসের বেসে নানা রকম কাজ করতে থাকে। তখন আস্থা বলে আমি সকাল থেকে কাজই করে যাচ্ছি, কিন্তু এটা তো চার্চের মতোই কাজ হচ্ছে, ম্যাজিক নাইট এখানে কি কাজ করে? তখন আমরা দেখতে পাই যে খাবার টেবিলে আস্থা নোয়েলের কাছে তার কাজে সাহায্য করতে বলে। তখন নোয়েল বলে আমি একটা রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি, তাই আমি এইসব কাজ করতে পারবো না। তখন তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন আস্থা ম্যাগনাকে জিজ্ঞাসা করে যে আসলে ম্যাজিক নাইটের কাজটা কি। তো ম্যাগনা এটা শুনে রেগে যায় আর বলে কি তুমি সত্যি জানো না যে ম্যাজিক নাইট কি কাজ করে? তাহলে তুমি এখানে কি করছো? তখন আস্থা তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। আর তখন ম্যাগনা সবাইকে তার উত্তর দিতে বলে আস্থাকে। আর তখন ভেনাসে বলে আমরা লোকেদেরকে নিরাপদে রাখ। তখন লাক বলে তুমি যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি বলবো যে সব থেকে মজা হয় শত্রুদের সাথে লড়ার সময়, আর তুমি অনেকক্ষণ ধরে ক্রিমিনালদের মারতেও পারবে, কেউ কিছু বলতেও পারবে না। এরপর সবাই তাদের নিজেদের কারণ বলতে থাকে। তখন নোয়েল ভাবতে থাকে আরে ভাই আমি এখানে কি করছি, এখানে তো শব্দ পাগলের দল। তো ম্যাগনা বলে এবার তুমি বুঝতে পেরেছো যে ম্যাজিক নাইট কি করে? আস্থা তাকে না বলে দেয়। আর তখন ক্যাপ্টেন ইয়ামি ম্যাগনাকে তার সাথে যেতে বলে, আর আস্থাও তার সাথে যাওয়ার জন্য বলে। তো ম্যাগনা বলে এটা একটা ইম্পর্টেন্ট মিশন, তাই এটাকে শুধু বড়রাই করতে পারবে। আর এরপর সবাই সবার কাজ করতে থাকে। আস্থা ভাবতে থাকে যে ক্যাপ্টেন ইয়ামি আর ম্যাগনাকে দেখে মনে হচ্ছে যে তারা কোনো জরুরি মিশনে গেছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে তারা দুজন জুয়া খেলতে থাকে, আর জুয়াতে সব কিছু হেরে যায়, এমনকি তাদের জামা কাপড়ও হেরে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে আমরা আরো একটা ম্যাচ খেলবো। তো সেই লোকটা বলে কিন্তু তোমাদের কাছে তো বাজি রাখার মতো কিছুই নেই, তুমি আগে থেকে তোমার সবকিছু হেরে গেছো। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে আমার কাছে এখনো এই বইটা আছে, কিন্তু ম্যাগনা তাকে মানা করতে থাকে। তো সেই লোকটা বলে এইসব ছাড়ো, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমার জন্য যে কোনো একটা কাজ করবে যেটা আমি তোমাকে বলবো। আর ক্যাপ্টেন ইয়ামি এতে রাজিও হয়ে যায়, আর আবার জুয়া খেলতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের
আবার আস্তাকে দেখানো হয় যে মনস্টারদের খাবার খাওয়াতে থাকে, কিন্তু সেই মনস্টারটা তাকেই খেতে থাকে। তখন আস্তা নোয়েলের কাছে সাহায্য করতে চায়, তো নোয়েল বলে আমি একজন রয়্যাল ফ্যামিলির মেয়ে, তোমার মনে হয় যে আমি এইসব কাজ আগেও করেছি? আর এরপর ক্যাপ্টেন ইয়ামি আর ম্যাগনা হারার পর আস্তা আর নোয়েলের কাছে চলে আসে। তখন ম্যাগনা বলে মনে হয় আমরা কখনো সেই লোকটার কাছ থেকে জিততেই পারবো না। আর তারা আস্তা আর নোয়েলকে বলে চলো তৈরি হয়ে যাও, তোমাদের কাছে তোমাদের জন্য একটা নতুন মিশন আছে, তোমাদেরকে সেসি ভিলেজে গিয়ে জঙ্গলে শুকরদের মারতে হবে। তখন নোয়েল বলে এটা তো অনেক বেকার মিশন, আর আস্তা বলে আমি তাদেরকে আমার হাত দিয়েই মেরে দেবো। তখন ম্যাগনা বলে এটা করার কথা মাথাতেও এনো না, ওই শুকরগুলো তোমাদের ওপর যে কোনো দিক থেকে হামলা করতে পারে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে আমরা সেসি ভিলেজের চিফের কাছ থেকে হেরে গেছি, তাই সেই জন্য আমাদেরকে এই মিশনটা করতেই হবে। তখন আস্তা জিজ্ঞাসা করে তো তোমাকে কি সে লড়াই হারিয়ে দিয়েছে? তো ইয়ামু বলে না না, আমরা তো জুয়াতে হেরে গেছি, আর সে আমাদের কাছ থেকে আমাদের জামা কাপড় আর 6 মাসের জিনিসপত্রও নিয়ে নিয়েছে, আর তারপর আমরা তাকে কথা দিয়েছিলাম যে যে কোনো একটা কাজ আমরা করে দেবো, আর সেই জন্য আমাদেরকে সেই শুকরগুলোকে মারতেই হবে। যেটা শুনে আস্তা আর নোয়েল দুজনেই অবাক হয়ে যায়। তখন আস্তা বলে আরে কিন্তু এতে তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। আর নোয়েল বলে তোমরা তো হেরেছো, তো এতে আমরা কেন কিছু করব? তখন ম্যাগনা বলে তাহলে তোমরা কি চাইছো ক্যাপ্টেন ইয়ামি নিজে গিয়ে সেই সমস্ত কাজ করবে? তো এই সব কাজগুলোকে এখন আমাদেরকেই করতে হবে, তাই যদি করতে হয় করো, না হলে মরো। এরপর তারা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর আস্তা তার মিশনের জন্য অনেক এক্সাইটেড হয়েও যায়। নোয়েল বলে আমি কি করে এই মিশনে যাব, আমি তো আমার ম্যাজিককে কন্ট্রোলই করতে পারি না। ম্যাগনা বলে তুমি যখন মিশনে যাবে তুমি তখন আপনা আপনি নিজে থেকেই ঠিক করে নেবে, আর এমনিতেও তোমার অত চিন্তা করতে হবে না, আমি তোমাদের সাথে যাব। এরপর ম্যাগনা ফিনারেলকে তার ম্যাজিক ইউজ করতে বলে। তখন ফিনারেল বলে আমি তোমাদেরকে সেই সব জায়গায় নিয়ে যেতে পারবো যেসব জায়গায় আমি গিয়েছি, তো যেখানে আমি যাইনি সেখানে আমি তোমাদেরকে কি করে টেলিপোর্টেশন করতে পারবো। তখন ম্যাগনা বলে ঠিক আছে, আমরা তাহলে ঝাড়ু করে উড়ে যাব। আস্তা আর নোয়েল বলে কিন্তু আমরা দুজন তো ব্রুমকে ওড়াতেই পারি না। তো ম্যাগনা তাদের দুজনকে বকতে থাকে আর বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, মনে হচ্ছে এখন আমাকেই তোমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে হবে, তাহলে তৈরি হয়ে যাও আমার বেবি ক্রেজি সাইকলের সাথে দেখা করার জন্য। যেটা দেখে আস্তা অনেক এক্সাইটেড হয়ে যায়, আর নোয়েল বলে এটা তো অনেক বেকার। আর এরপর ম্যাগনা তার ম্যাজিক দিয়ে তার ব্রুমকে ওড়াতে থাকে, আর এরপর নোয়েল আর ম্যাগনা আবার নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, আর এদিকে আস্তা অনেক বেশি খুশি হতে থাকে, আর ম্যাগনা তাকে ভালোভাবে বসার জন্য বলে। এরপর যখনই আস্তা আর নোয়েলকে ধরে তখনই নোয়েল আস্তাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ম্যাগনা তাকে ধরে নেয়। এরপর আমরা দেখতে পাই যে কিছু লোক স্যাসি ভিলেজে আসে, আর তখনই তাদের ওপর কিছু জঙ্গলি শুকর হামলা করে দেয়, কিন্তু তারা তাদের ম্যাজিক দিয়ে তাদেরকে বরফে জমিয়ে দেয়, আর তার সাথীদেরকে বলে এখানে এক ম্যাজিক স্টোন আছে, তাই যাও সেটাকে খুঁজে আনো। আর এরপর সেই লোকটা তার ম্যাজিক দিয়ে বরফে জমা শুকরগুলোকে মেরে দেয়, আর এখানেই এপিসোড 8 শেষ হয়ে যায়। তো এরপর 9 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আস্তাকে জঙ্গলি শুকরগুলো এইদিকে ওদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে শুধু। তখন নোয়েল বলে আমাদেরকে তো এর সাহায্য করা উচিত। ম্যাগনা বলে তোমাদেরকে এখানে আনার জন্য আমার অনেক ম্যাজিক শক্তি নষ্ট হয়ে গেছে, তাই এখন আমি আরাম করতে চাই, আর তোমার যদি ওর জন্য চিন্তা হয় তাহলে তুমি গিয়ে ওকে সাহায্য করো। এরপর নোয়েল তার ওয়াটার বল দিয়ে আস্তাকে সাহায্য করতে যায়, কিন্তু সেই ওয়াটার বল উল্টে আবারও আস্তার কাছে এসেই লাগে, যেটা দেখে ম্যাগনা হাসতে থাকে। আর তখন আস্তা তার তলোয়ার দিয়ে সেই জঙ্গলি শুকরকে মেরে দেয়। তখন ম্যাগনা আস্তাকে বলে তুমি একটা অনেক ভালো কাজ করেছো, কিন্তু এখনো মজা শেষ হয়নি। এরপর আস্তা দেখে যে সেখানে অনেকগুলো জঙ্গলি শুকর আছে, আর আস্তা তাদেরকে সবাইকে হারিয়ে দেয়। রাস্তায় যেতে যেতে ম্যাগনা বলে এদেরকে দেখে সেই বুড়ো লোকটা নিশ্চয়ই খুব খুশি হবে। তখন নোয়েল জিজ্ঞাসা করে যে স্যাসি ভিলেজের চিফ তোমার কি বন্ধু হয়? তখন ম্যাগনা বলে আমার ভিলেজও এই সামনেই আছে, তাই আমি মাঝে সাঝে এখানে আসতাম, আর যখন আমি আমার গ্রেমর পেয়ে গেছিলাম তখন এই ভিলেজটাকে দখল করতে চলে এসেছিলাম। এরপর আমাদের দেখানো হয় যে আগে ম্যাগনা এই ভিলেজে এসে বারবার ধ্বংস করতে থাকতো, এবং তখন সেই ভিলেজের চিফ সেহে তার ম্যাজিক দিয়ে তাকে আটকে দিত আর তাকে মারতে থাকতো। তারপর ম্যাগনা বারবার সেই ভিলেজে হামলা করতে থাকে, কিন্তু সেহে তাকে সবসময় থামিয়ে দিত আর বলে একজন আসল পুরুষ সবসময় দুর্বলদের সাহায্য করে। তখন নোয়েল বলে মনে হয় সে অনেক বেশি শক্তিশালী ছিল। তো ম্যাগনা বলে
তার কাছে এতটা ম্যাজিক পাওয়ার ছিল যে সে একজন ম্যাজিক নাইট হতে চেয়েছিল, আর সেই আমাকে ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দিতে বলেছিল। তখন সেহে বলে, তাতে কি হয়েছে যে তুমি ছোট ভিলেজের ছেলে, যদি তুমি চাও তাহলে তুমি সবকিছুই করতে পারবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু তুমি পারবে। এরপর প্রেজেন্টে ম্যাগনা বলে, আমি যখন ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সামে পাস করেছিলাম তখন সব থেকে খুশি একমাত্র সেই হয়েছিল। এরপর ম্যাগনা দেখে যে স্যাসি ভিলেজের আশেপাশে অনেক কুয়াশা ছড়িয়ে থাকে। আস্তা বলে, এখানে কি হয়েছে? তো নোয়েল বলে, এটা একটা মিস্ট ম্যাজিক, যদি তুমি এর ভেতরে যাও তাহলে তুমি কখনো কোথাও পৌঁছাতে পারবে না। ম্যাগনা বলে, কিন্তু এই ম্যাজিক কে করেছে? এখানকার লোকজন তো এতটাও শক্তিশালী নয় যে এই রকম টাইপের ম্যাজিক করতে পারে, তো মনে হচ্ছে এখানে বাজে কিছু ঘটেছে। আস্তা, তুমি তোমার তলোয়ার দিয়ে এই কুয়াশাকে কেটে দাও। তখন আস্তা বলে, তুমি কি মজা করছো? তো ম্যাগনা বলে, তুমি তো তোমার তলোয়ার দিয়ে ম্যাজিককে কাটতে পারো, তাই কেটে দাও। আর তারপর ম্যাগনার বলার মতে আস্তা সেই কুয়াশাকে কাটতে থাকে। এরপর তারা গ্রামের একদম মাঝখানে চলে আসে, আর যেখানে অনেকগুলো লোকদের আটক করে রেখেছিল। আর এরপর সেই লোকেদের ওপর হঠাৎ করে একটা অ্যাটাক চলে আসে, কিন্তু ম্যাগনা তার ম্যাজিক দিয়ে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। আর তখন ম্যাগনা দেখে যে সেহে মারা গেছে। এরপর সে সেখানে কিছু লোকেদের দেখে আর বলে, এইসব কিছু তোমরা করেছো? তখন একজন বলে, তুমি আমার সময় নষ্ট করে দিয়েছো, তাই 10 সেকেন্ডের মধ্যে তোমরা সবাই মারা যাবে। এরপর সে তার ম্যাজিক দিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই আস্তা তার ম্যাজিককে মাঝখান থেকে পুরো কেটে দেয় আর বলে, তোমরা আসলে কারা? ম্যাগনা তার মনে মনে ভাবতে থাকে যে এই লোকেরা এখানে কি করতে এসেছে। তখন সেই লোকেরা বলে, এরা ব্ল্যাক বুলস, যাদের সবচেয়ে খারাপ স্কোয়াড বলা হয়, আর এদেরকে মারতে অনেক সময় লাগবে, তাই 5 মিনিটে এদেরকে মেরে আমরা যে জিনিসটার জন্য এসেছি সেটা নিয়ে চলে যাব। আর এরপর আস্তা তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তাদের মধ্যে একজন মিস্ট দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্তা সেটাকে আসানিসেই কেটে দেয়। তখন আরেকজন বলে, আচ্ছা তাহলে এইভাবেই সে আমার আইস ম্যাজিককে কেটেছে। আমি জানি না যে এটা কিভাবে কাজ করে, কিন্তু এর তলোয়ার যে কোনো ম্যাজিককে কাটতে পারে, তাই একে আমি আমার কাছে আসতে দেব না। তখন আস্তা বলে, তো বলো তুমি এই গ্রামবাসীদের কেন মারতে চাইছো? তখন সেই লোকটা বলে, এই দুনিয়া আলাদা আলাদা অংশে ভাগ করে আছে, যার মধ্যে প্রথম হলো নোবেল রিলম, যেখানে সব রয়্যাল পরিবার থাকে। 2 নম্বর হলো কমন রিলম, যেখানে সাধারণ মানুষেরা থাকে। 3 নম্বর হলো 4 সেকেন্ড রিলম, আর স্যাসি ভিলেজ এর মধ্যেই পড়ে। এইসব লোকেরা দৈনন্দিন কাজে আসা ম্যাজিককেই শুধু ব্যবহার করতে পারে, আর এরা হলো বিবেকহীন জানোয়ার, তাই সেই জন্য আমি এদেরকে পুরো শেষ করে দেবো। যেমন তুমি নিজেকেই উদাহরণ হিসেবে দেখে নাও, তোমার কাছে এতটা পরিমাণ পাওয়ার আছে যে তুমি ম্যাজিক নাইটে যেতে পেরেছো, আর তোমরা এদেরকে এই জন্য বাঁচাতে এসেছো কারণ এটা হলো তোমাদের একটা মিশন। কিন্তু সত্যি হলো যে তোমরাও এদেরকে এমনভাবে দেখো যে এরা অনেক বেশি দুর্বল। আর তখন আস্তা সিস্টার লিলির কথাগুলো মনে করতে থাকে। সে একবার বলেছিল যে যার কাছে শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার আছে তারাই একমাত্র ভালো জায়গায় থাকতে পারে, আর সবাই আমাদেরকে দুর্বল মনে করে। তখন আস্তা বলে, তুমি এদেরকে জানোয়ার বলে মনে করলেও তবুও আমি এদেরকে বাঁচাবো। আর তখন সেই লোকটা আইস আর মিস্টকে একসাথে করে অ্যাটাক করে, কিন্তু আস্তা তার অ্যাটাককে থামিয়ে দেয়। তবে সেই লোকটা লাগাতার তাদের উপরে হামলা করতে থাকে, কিন্তু আস্তা এবং মেঘনা তাদের সমস্ত অ্যাটাককে আটকাতে থাকে। মেঘনা ভাবতে থাকে যে আমাদেরকে এদেরকে থামানোর জন্য পুরো শক্তি লাগাতে হবে, কিন্তু আমার কাছে বেশি শক্তি নেই, আর এরা একজন ম্যাজিক নাইটের মতো শক্তিশালী। আর আস্তার নোয়েলের প্রথম মিশন হিসেবে এটা অনেক বেশি খতরনাক হয়ে যাচ্ছে। এরপর নোয়েল তার ম্যাজিক ইউজ করতে থাকে, কিন্তু সে তবুও ঠিক জায়গায় তার ম্যাজিক করতে পারে না। তখন সেই লোকটা বলে, এর তো নিজেদেরকে বাঁচানোর মতো শক্তি নেই, তাহলে তোমরা যদি এদেরকে এখানেই ছেড়ে যাও তাহলে আমি তোমাদেরকে মারবো না। কিন্তু আস্তার ম্যাগনা তাকে না করে দেয়। তখন নোয়েল ভাবতে থাকে, আমি একজন রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি, আর আমার কাছে এদের থেকে বেশি শক্তি আছে, কিন্তু আমি তবুও কিছু করতে পারছি না। আর এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন একটা বাচ্চা মেয়ে তাকে বাঁচানোর জন্য সাহায্য চায়। তখন নোয়েল ভাবতে থাকে, আমি যেভাবেই হোক এদেরকে বাঁচাতেই হবে। এরপর আমরা দেখতে পাই যে তার গ্রিমোরে একটা নতুন লেখা চলে আসে, আর তারপর সে তার ম্যাজিক করতে থাকে। তার সবার চারপাশে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার করে নেয়, আর সে বলে, আমি এদেরকে যেভাবেই হোক বাঁচাবো, কারণ আমি একজন রয়্যাল ফ্যামিলির মেয়ে, আর তার সঙ্গে সঙ্গে একজন ব্ল্যাক বুলস মেম্বার। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 10-এর শুরুতেই আমরা দেখতে পাই যে সেই লোকটার ম্যাজিক ওই ওয়াটার শিল্ডকে পার করতে পারছিল না, আর সেই সময় আস্তার নোয়েলের ম্যাজিক থেকে বেরিয়ে সেই লোকটার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, কিন্তু আমি তবুও তোকে মেরেই ছাড়বো। তখন সেই লোকটা হাসতে হাসতে বলে, তোমার তলোয়ার ম্যাজিককে কাটতে পারলেও
কিন্তু তোমার মতো মামুলি মানুষের কাছে এটা বেকার। এরপর সে আস্তার ওপর অ্যাটাক করে দেয় আর নোয়েলের ওয়াটার ম্যাজিককে বরফে পাল্টাতে থাকে আর বলে, তোমার কাছে ম্যাজিক্যাল পাওয়ার অনেক থাকলেও কিন্তু আমি তবুও একজনের মতো রাস্তা তো করতে পারবো, আর এখন তো তুমি আমার অনেক বেশি সময় নষ্ট করে দিয়েছো, তাই এখন তো তোমাকে এর ফল ভোগ করতেই হবে। তখন ম্যাগনা ভাবতে থাকে, আমার কাছে বেশি ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর আগুন সবসময়ের জন্য বরফের শত্রু। তাছাড়া এই লোকটার কাছে অনেক বেশি শক্তি আছে, তাই আমাকে ক্ষমা করে দিও ক্যাপ্টেন ইয়াবি, আমি এই লড়াইটা হেরে যাব। আর তখন আস্তা আবার সেই লোকটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই লোকটা বারবার আস্তাকে আঘাত দিতে থাকে, কিন্তু আস্তাও হার মানে না। এরপর ম্যাগনার মনে পড়ে যে যখন সে ম্যাজিক নাইট হয়ে গেছিল তখন এই গ্রামের সবাই কিভাবে খুশিতে ছিল সবাই, আর তখন সেহে তাকে শক্তিশালী মানুষ হওয়ার জন্য বলেছিল। তখন ম্যাগনা বলে, এখন আমি এদের কাছে হারতে পারবো না, তাই নোয়েল তুমি এখানে থাকো আর বাইরে গিয়ে আমি দেখছি। তখন সেই লোকটা আস্তাকে বলে, তোমার জেতার কোনো চান্স নেই, তো তুমি হার মেনে নাও। তখন আস্তা বলে, যদি আমি হার মেনে নিই তাহলে এদেরকে কে বাঁচাবে? আমি একদিন না একদিন উইজার্ড কিং হব, আর এটা শুধু উইজার্ড কিং হওয়ার প্রমিসই নয়, এটা মানুষদেরকে বাঁচানোরও প্রমিস। তো সেই লোকটা বলে, তুমি তো 1 মিনিটের মধ্যেই মারা যাবে। এরপর ম্যাগনা বেরিয়ে আসে আর বলে, তুমি যদি ওকে মারতে চাও তাহলে সবার আগে আমার সাথে মোকাবেলা করো। আর তখন সে আস্তাকে তৈরি থাকার জন্য বলে, আর এরপর সে তার পুরো শক্তি দিয়ে লোকটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই লোকটা বেঁচে যায়। কিন্তু তারপর সেই লোকটা ম্যাগনার ওপর অ্যাটাক করে দেয়, আর তখনই আস্তা পেছন থেকে এসে ম্যাগনা সেই অ্যাটাককে তাদের ওপর আবার ফিরিয়ে দেয় এবং নোয়েল ম্যাগনাকে বাঁচিয়ে নেয়। আর এরপর যখন সেই লোকটা তার ম্যাজিক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল তখনই আস্তা তার তলোয়ার দিয়ে তার ওপর অ্যাটাক করে দেয়, আর ম্যাগনা তাকে ধরে নেয়, আর আস্তাও নিচে পড়ে যায় আর ঘুমিয়ে পড়ে। তখন নোয়েল বলে, এই অনেক বেশি অদ্ভুত হলেও অনেক ভালো আর অ্যামেজিং ছেলে। এরপর সব গ্রামবাসী তাদের 3 জনকে ধন্যবাদ বলতে থাকে, আর তখন ম্যাগনা সেই লোকেদের জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তখন সেই লোকটা তার ম্যাজিক দিয়ে নিজেকে আর তার সাথীদেরকে মেরে দেয়, আর এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। ম্যাগনা বলে, নিজেকে এইভাবে মেরে ফেলা তারা আসলে করতে কি চাইছিল? এরপর আমরা দেখতে পাই যে সেহের নাতি নিক তার কবরের সামনে কাঁদছিল। তখন ম্যাগনা বলে, আমি সব কিছু শুনেছি যে কিভাবে সেহে এই ভিলেজকে বাঁচানোর জন্য তার পুরো জান লাগিয়ে দিয়েছিল। তোমার দাদু সত্যি অনেক ভালো ছিল। তখন নিক বলে, সে ক্যাপিটালে গিয়ে গ্যামলিনে খেলে জিতে আমাদের জন্য এবং সব গ্রামবাসীদের জন্য অনেক গিফট নিয়ে আসতো, আর সে সবসময় একজন ম্যাজিক নাইট হতে চেয়েছিল, কিন্তু তার শুধু একটাই আফসোস ছিল যে সে যখন ইয়াং ছিল তখন সে বেশি কষ্ট কেন করেনি। কিন্তু তবুও সে অনেক খুশি ছিল যখন ম্যাগনা একজন ম্যাজিক নাইট হয়ে গেছিল। তখন নিক ম্যাগনাকে জিজ্ঞাসা করে, তো তোমার কি মনে হয় ম্যাগনা, আমিও কি ম্যাজিক নাইট হতে পারবো? তখন ম্যাগনা বলে, তুমি যেটা হতে চাও সেটা করতে পারো। তখন আস্তা বলে, তুমি আমাকেই দেখে নাও না, আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, কিন্তু তবুও আমি একজন ম্যাজিক নাইট হয়ে গেছি, আর তুমি দেখবে যদি তুমি ম্যাজিক নাইট হবে তখন আমি উইজার্ড কিং হয়ে গেছি, আর আমরা তোমার অপেক্ষা করব। এরপর আমরা দেখতে পাই যে একটা অ্যান্টিবার্ড আস্তার কাছে একটা ম্যাজিক্যাল স্টোন নিয়ে আসে আর তাকে মারতে থাকে। তখন আস্তা বলে, এই স্টোনটা কি? নিক বলে, এটা আমার দাদুর। তখন আস্তা সেই পাখিটার কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে থাকে, কিন্তু নিক সেটা করতে বারণ করে। এরপর সেই পাখিটা আবার আস্তাকে বিরক্ত করতে থাকে, আর সবাই সেটা দেখে হাসতে থাকে। অন্যদিকে আমাদের একটা লোককে দেখায়, সে বলে, তাহলে এখন সেই ম্যাজিক স্টোন ব্ল্যাক উলসের কাছে চলে গেছে, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, যতক্ষণ না আমরা তৈরি হয়ে যায় ততক্ষণ সেটা তাদের কাছেই থাকুক, আর মাস্টারও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তখন আমাদের দেখানো হয় যে সেই লোকটার কাপড়ে গোল্ডেন ডাউনের চিহ্ন থাকে, আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই লোকগুলো আসলে কারা আর তাদের মোটিভ কি, তারা কি করতে চাইছে, আর এর সাথে একটা ম্যাজিক নাইট স্কোয়াডের কি সম্পর্ক, এই সমস্ত কিছু আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।